শুভ সকাল। সেন্টার ফর গভর্নেন্স স্টাডি সিরিজ এর পক্ষ থেকে আজকের এই সকালে কোথায় আছেন তারা বাংলাদেশে গুমের ঘটনা শীর্ষক ওয়েবিনারে সাদর আমন্ত্রণ আপনাদের সকলকে। সেন্টার ফর গভর্নেন্স স্টাডি সিরিজ এর পক্ষ থেকে একটি গবেষণা কার্য পরিচালনা করা হয় 2019-এর জানুয়ারি থেকে 2021-এর ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে গুমের ঘটনা এই 3 বছরে কি ঘটেছে সেটি নিয়ে। প্রেক্ষাপটটা আমাদের সকলেরই জানা যে বাংলাদেশের জন্ম হয়েছে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে। 51 বছরও গণতন্ত্র বাংলাদেশে এখনো অধরা এবং তার প্রকাশ আমরা দেখতে পাই এই গুমের মতো ঘটনার মধ্য দিয়ে। আমরা দেখতে পাই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনা দিয়ে, আমরা দেখতে পাই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো কালো আইনের মধ্য দিয়ে। মানুষের অধিকার এখানে অনিশ্চিত, অনেক ক্ষেত্রেই মানুষের অধিকার রক্ষিত হয় না এবং বাংলাদেশের সংবিধান, যদিও সেই সংবিধানের নানা দিক নিয়ে নানা রকমের প্রশ্ন রয়েছে, সংবিধানের নিজের মধ্যেও নানা রকমের সংঘাত রয়েছে, কিন্তু সেই সংবিধানে যা আছে সেটিও প্রতিপালন করা হয় না এবং নানা রকমের অধিকার নিয়ে মানুষ যে কথা বলবে সেই কথা বলবার পরিবেশটাও বাংলাদেশে এখন অনেক ক্ষেত্রেই অনিশ্চিত দেখতে পাই না আমরা। অর্থাৎ এক ধরনের ভয়ের আবহ তৈরি হয়েছে বহু বছর ধরে বাংলাদেশে, যেটিকে আলী রিয়াজ তার এক গ্রন্থের শিরোনামই করেছিলেন বহু বছর আগে, ভয়ের সংস্কৃতি, এবং সেটি এখনো কার্যকর। এবং এরই লক্ষণ হিসেবে আমরা দেখতে পাই যে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে নানা রকমের চাপ আছে, জাতীয়ভাবে তেমন ভাবে কথা বলবার সুযোগ না হলেও বা সেগুলো কর্তা ব্যক্তিরা বিবেচনায় না নিলেও আন্তর্জাতিক চাপটাকে তারা কখনো কখনো বিবেচনায় নেবার মতো চেষ্টা করেন, যদি অধিকাংশ ক্ষেত্রে অস্বীকারের একটা প্রবণতা আমরা দেখতে পাই। সাম্প্রতিককালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং তার 7 কর্মকর্তা, বর্তমান এবং প্রাক্তন, যাদের মধ্যে পুলিশ প্রধান রয়েছেন, যাদের মধ্যে বর্তমান র্যাব প্রধান রয়েছেন, তাদের বিরুদ্ধে একটি স্যাংশন এবং র্যাবের বিরুদ্ধে যে স্যাংশন, সেই স্যাংশন অনেকখানি পরিস্থিতিটাকে আরো আলোচনার মধ্যে সামনের দিকে নিয়ে এসছে। আমরা জানি যে গতকালই বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পার্টনারশিপ ডায়ালগ হয়েছে, সেই ডায়ালগেও বাংলাদেশের দিক থেকেই প্রসঙ্গটি তোলা হয়েছে যে এই স্যাংশন যুক্তরাষ্ট্র তুলে দেবে কিনা বা কত তাড়াতাড়ি তুলে নিতে পারে। যুক্তরাষ্ট্রের দিক থেকে বলা হয়েছে যে বিষয়টি এত সহজ নয়, যেভাবে স্যাংশন এসেছে তাতে এটি তুলে নেওয়া সহজ নয়। কিন্তু যেটি হয়েছে আমরা সেটি দেখেছি যে এই স্যাংশনের ফলে পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে, যদিও স্যাংশনের ফলে অভিযুক্তদের বিরুদ্ধে বাংলাদেশ কোনো তদন্তের উদ্যোগ নিয়েছে সেরকমটি জানা যায়নি, বা এই বিষয়টি মেনে নিয়েছে বা কিছুটা স্বীকার করেছে সেটিও আমরা জানি না। কিন্তু যেটি আমরা দেখেছি সেটি হচ্ছে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পরিমাণ ঠিক আগের মতো আর এখন দেখা যাচ্ছে না, সেইভাবে গুমটাও সেই অর্থে দেখা যাচ্ছে না। তো আমরা কি এই ধরনের স্যাংশনের উপরে নির্ভর করবো কিনা পরিস্থিতির উন্নয়নের জন্য, সেটি একটি প্রধান বিবেচ্য। আজকের এই ওয়েবিনারে আমি যে গবেষণার কথা বলছিলাম, এই গবেষণা কাজে নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর পলিটিক্যাল সায়েন্টিস্ট আলী রিয়াজ। তার সঙ্গে একটি গবেষণা দল সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর তারা তাকে সহায়তা করেছেন মাহতাবউদ্দিন চৌধুরী, দীপাঞ্জলি রায়, সুমাইয়া জাহিদ এবং আরমান মিয়া। Where are they enforced disappearances in Bangladesh? এই ছিল গবেষণার শিরোনাম। সো এই গবেষণা পর্ব নিয়ে আজকের এই ওয়েবিনার, এবং এই ওয়েবিনারে মুখ্য আলোচক প্রফেসর আলী রিয়াজ, এবং এই গবেষণা কাজের উপরে আলোচনায় অংশ নেবেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক, বাংলাদেশের নাগরিক আন্দোলনের একজন সামনের সারির মানুষ, প্রধান ব্যক্তিত্ব ডক্টর বদিউল আলম মজুমদার। আলোচনায় অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। আলোচনায় অংশ নেবেন বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন বেলার প্রধান নির্বাহী, যিনিও নাগরিক আন্দোলনের সঙ্গে অত্যন্ত সক্রিয়ভাবে যুক্ত, সৈয়দা রিজওয়ানা হাসান, এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নূর খান লিডন। এই ওয়েবিনারটি এখন ফেসবুক, টুইটার এবং ইউটিউবের সিজিএস এর পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। যারা আলোচনায় অংশ নেবেন আমি অনুরোধ করব তারা বাদে বাকিদের মাইক্রোফোনটা মিউট করা থাকবে, এবং প্রত্যেকের ভিডিওটা যদি অন করা থাকে দেখতে অন্তত ভালো লাগবে, অনুরোধটা সেরকম থাকবে। এবং যারা আজকের এই আলোচনা ইউটিউবের মাধ্যমে, ফেসবুক বা টুইটারের মাধ্যমে সরাসরি ফলো করছেন তাদেরকে আমি স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই সাংবাদিক বন্ধুরা যারা সংবাদ সংগ্রহের জন্য আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের সকলকে। আমি আলোচনা শুরু করবার জন্য, অর্থাৎ মুখ্য আলোচক যিনি এই গবেষণা কাজে নেতৃত্ব দিয়েছেন, প্রফেসর ডক্টর আলী রিয়াজ, যিনি যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির
পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের ডিস্টিংগুইশড ফেলো, এবং তিনি আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো, নন রেসিডেন্ট সিনিয়র ফেলো। তিনি আমেরিকান ইনস্টিটিউট অফ বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট এই মুহূর্তে, এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর অ্যাডভাইজার। প্রফেসর আলী রিয়াজকে তার আলোচনা শুরু করবার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জিল্লুর। যেমনটি জিল্লুর উল্লেখ করছিলেন যে আমাদের এই গবেষণা কাজ যার নেতৃত্ব দেওয়ার সুযোগ আমার হয়েছে, আমাদের এই গবেষণা কাজের শিরোনাম হচ্ছে কোথায় আছেন তারা, বাংলাদেশে গুমের ঘটনা। আমার সঙ্গে এই গবেষণা কাজে সহযোগিতা করেছেন চারজন: মাহতাবুদ্দিন চৌধুরী, দীপাঞ্জলি রায়, সুমাইয়া জাহিদ এবং আরমান মিয়া। এই প্রকল্পের সূচনা হয়েছিল গত বছর সেপ্টেম্বর মাসে। আমরা 3 বছরের যে গুমের ঘটনাগুলো সেগুলো লক্ষ্য করার চেষ্টা করেছি, সে বিষয়ে তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। আছে প্রেক্ষাপটটা প্রায় সকলেরই জানা যে দীর্ঘদিন যাবত প্রায় 1 বছরের বেশি সময় ধরে বাংলাদেশের এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই অভিযোগ করে আসছিলেন যে বাংলাদেশে গুমের ঘটনা ঘটছে, বা বলপূর্বক অন্তর্ধান যাকে আমরা ইংরেজি বলতে পারি। এবং তারা আসলে এই সমস্ত অভিযোগের পাশাপাশি সুস্পষ্টভাবে কিছু কিছু ক্ষেত্রে তারা উদাহরণ দিয়েছিলেন। অধিকাংশ ক্ষেত্রে তারা উদাহরণ দিতেও পেরেছিলেন, কিন্তু বাংলাদেশ সরকার সেটা সবসময় স্বীকার করে এসেছে। গত 1 দশকেরও বেশি সময় ধরে এই অস্বীকৃতির প্রবণতা আমরা লক্ষ্য করেছি। কিন্তু তা সত্ত্বেও, যেমনটি জিল্লুর রহমান তার ভূমিকায় বলছিলেন, যে গত বছর ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র পক্ষ থেকে র্যাব এবং র্যাবের 7 জন বর্তমান এবং সাবেক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করার পর এই আলোচনাটা আরো বেশি সামনের দিকে চলে আসে। কিন্তু পাশাপাশি যেটা আরো একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলেন্টারি ডিসঅ্যাপিয়ারেন্স বলে যে কমিটি আছে, তারাও বলেছেন যে গত 1 দশক ধরেই এদেশে আসলে গুমের ঘটনা ঘটছে, এবং তারা 86 জনের একটা তালিকা প্রদান করেছেন। গত ডিসেম্বর মাসে সুস্পষ্টভাবে সেই তালিকা বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের অবস্থা কি ব্যাপারে জানতে চাওয়া হয়েছে। এই কমিটি বা ওয়ার্কিং গ্রুপ কিন্তু এই প্রথমবারের মতো সেটা উল্লেখ করলেন তা নয়। গত কয়েক বছর ধরে উপর্যুপরি ভাবে, প্রকৃতপক্ষে 2013 সাল থেকে উপর্যুপরি ভাবে সরকারের কাছে অনুরোধ করেছিলেন যে এই বিষয়গুলো তদন্ত করার জন্য, কিন্তু সেগুলো কিছুই করা হয়নি। ফলে এই যে সাম্প্রতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আলোচনাটা আরো জরুরি হয়ে ওঠে। কিন্তু লক্ষণীয় বিষয় যেটা, যে গত বছর ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপের আগেই, এবং এমনকি এই ওয়ার্কিং গ্রুপের পক্ষ থেকে এই তালিকা দেবার আগেই সেপ্টেম্বর মাসেই সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের পক্ষ থেকে আমরা এই উদ্যোগ নিয়েছিলাম যে আসলে গুমের ঘটনাগুলো, বিশেষত সুনির্দিষ্ট সময়ে গুমের ঘটনাগুলো লক্ষ্য করা। গুমের ঘটনাগুলো লক্ষ্য করতে গেলে বাংলাদেশের ক্ষেত্রে দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে যে এর একটা বৈশ্বিক পটভূমি আছে, অর্থাৎ গুমের ঘটনা অনেকদিন ধরেই ঘটছে, সারা পৃথিবীতে ঘটছে। 1970-এর দশকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ল্যাটিন আমেরিকায় বিশেষত গুমের ঘটনাগুলো উপর্যুপরিভাবে ঘটতে থাকে, এবং তার একটা অন্যতম দিক হচ্ছে যে চিলেতে পিনোশে গভর্নমেন্টের আওতায় বেশ কিছু ঘটনা ঘটে যেগুলো সকলের দৃষ্টি আকর্ষণ করে। সেই সময় থেকেই আসলে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের বিষয়টা আন্তর্জাতিকভাবে আলোচিত হতে শুরু করে। কিন্তু 1970-এর দশকের এই আলোচনা আসলে আরো বেশি ক্রিস্টালাইজ হয়, আরো বেশি সুস্পষ্ট হয় 1980 সালে, যখন জাতিসংঘ এই ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠা করে, যেখানে জোরপূর্বক নিখোঁজ বা গুম এই শব্দটি প্রচলনের ক্ষেত্রে সাহায্য করেছে আন্তর্জাতিকভাবে। তারপরে যেটা ঘটে সেটা হচ্ছে 1992 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ডেক্লারেশন অফ দি প্রোটেকশন অফ অল পারসনস ফ্রম ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, অর্থাৎ গুম থেকে সকল নাগরিকের সুরক্ষার ঘোষণাপত্রটি রাষ্ট্র এবং আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলো আছে, সংস্থাগুলো, তাদের দায়িত্ব কি সেগুলো সুস্পষ্টভাবে চিহ্নিত করতে পারে। এবং তারপরে 2006 সালে জাতিসংঘ কর্তৃক একটা ইন্টারন্যাশনাল কনভেনশন গৃহীত হয়, যেটা এই কনভেনশনটা 2010 সালে এসে কার্যকর হয়েছে। এর মাঝখানে একটা বড় রকমের ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে রোম স্ট্যাটিউট 2002 সালে, যেটা ইফেক্টিভ হয়েছে, যার আওতায় আসলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি তৈরি হয়েছে। সেখানে গুমের ব্যাপারে যদিও এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের ব্যাপারে, গুমের ব্যাপারে ইন্টারন্যাশনাল কনভেনশনের সঙ্গে তাদের যে সংঘাত সামান্য পার্থক্য আছে, কিন্তু একটা বিষয় খুব সুস্পষ্ট হয়েছে রোম স্ট্যাটিউটে, সেটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে গুম হচ্ছে আসলে মানবতার বিরুদ্ধে অপরাধ। অর্থাৎ আন্তর্জাতিকভাবেই গুমের বিষয়টা যেমন দৃষ্টি আকর্ষণ করেছে, তেমনই ভাবে যেটা হয়েছে সেটা হচ্ছে গুমের যেই ভয়াবহতা সেটা সুস্পষ্ট হয়ে উঠেছে, এবং এরপরে রাষ্ট্র এবং সরকারের
দায়িত্বগুলো সুস্পষ্টভাবে চিহ্নিত করা গেছে। আমরা এই যে প্রকল্পটি যখন হাতে নিয়েছিলাম গত বছর সেপ্টেম্বর মাসে, তখন আমরা গুমের যে সংজ্ঞাটা ব্যবহার করেছি সেটা আমরা ব্যবহার করেছি ইন্টারন্যাশনাল কনভেনশন থেকে, যেখানে বলা হয়েছে যে বলপূর্বক অন্তর্ধান বা গুম বলতে রাষ্ট্রযন্ত্র দ্বারা বা রাষ্ট্রের অনুমোদন, সমর্থন বা সম্মতি নিয়ে কাজ করে এমন ব্যক্তি বা গোষ্ঠী দ্বারা কোনো নাগরিকের গ্রেপ্তার, আটক, অপহরণ বা অন্য যে কোনো প্রকারের স্বাধীনতা থেকে বঞ্চিত করাকে বোঝায়, যার মাধ্যমে সেই ব্যক্তির অবস্থান গোপন করে ব্যক্তিকে আইনের সুরক্ষার বাইরে রাখা হয়। এই সংজ্ঞাটির একটি বিশেষ তাৎপর্য আছে। তাৎপর্যটা হচ্ছে যে এর তিনটি উপাদান আমাদের লক্ষ্য করতে হবে। তিনটি উপাদান কি? প্রথম কথা হচ্ছে ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে তাকে স্বাধীনতা থেকে বঞ্চিত করা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে রাষ্ট্র বা সরকারি কর্মকর্তাদের সম্পৃক্ততা থাকতে হবে, অন্তত পক্ষে এটি তাদের সজ্ঞানে ঘটতে হবে, তাদের জ্ঞাতসারে ঘটতে হবে, অর্থাৎ ঘটনাগুলো যে ঘটছে তারা সেটা জানেন। তৃতীয় বিষয়, নিখোঁজ ব্যক্তিদের স্বাধীনতাকে অস্বীকার করা বা গোপন করা, এর মধ্যে আসলে ডিনায়ালের ব্যাপারটা, অস্বীকৃতির ব্যাপারটা পড়ে। এই তিনটে বিষয় কেন গুরুত্বপূর্ণ? যাতে করে আমরা আসলে মিসিং পার্সনের সঙ্গে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের পার্থক্য করতে পারি। বাংলাদেশের ক্ষেত্রে এটা বিশেষ তাৎপর্য বহন করে এই কারণে যে অনেক সময় সরকারের পক্ষ থেকে এই নিখোঁজ ব্যক্তিদের সঙ্গে এই বলপূর্বক অন্তর্ধান বা গুমকে মিলিয়ে ফেলা হয়। সেটা বিভিন্ন পর্যায় থেকে করা হয়েছে এবং তাতে করে যেটা হয়েছে সেটা হচ্ছে এক ধরনের ইম্পিউনিটির কালচার তৈরি হয়েছে, দায় মুক্তির কালচার তৈরি হয়েছে। দায় মুক্তির এই সংস্কৃতিতে সুস্পষ্টভাবে সুবিধা পেয়েছে রাষ্ট্রযন্ত্রের সঙ্গে যারা সংশ্লিষ্টভাবে প্রত্যক্ষ। বাংলাদেশে গুমের ঘটনাটা সাম্প্রতিককালে বহুলভাবে আলোচিত হলেও আমরা কিন্তু এটা কোনো অবস্থাতে অস্বীকার করতে পারবো না যে বাংলাদেশে আসলে গুমের ঘটনার সূত্রপাত হয় স্বাধীনতার পরপরই। ১৯৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত বিরোধী দল, বিশেষ করে জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা কর্মীদের গুম ও হত্যার ঘটনা ঘটেছে বলে অভিযোগ আছে। এটা জাসদের পক্ষ থেকে করা হয়েছে, অন্যান্য ক্ষেত্রে করা হয়েছে, কিন্তু সেখানে এটা শেষ হয়ে যায় শাসনামলে, বিশেষ করে জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৫ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত বিভিন্ন রকম ব্যর্থ অভ্যুত্থানের পর অনেকেরই সন্ধান জানি, অনেকেই গুম হয়ে গেছেন বলে জানা যায়, অভিযোগ আছে। তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ১৯৭৭ সালের পরে পার্বত্য চট্টগ্রামে যখন সেনা অভিযান শুরু হয় এবং শান্তি বাহিনী নামে একটা বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতা তীব্র হয়ে ওঠে, তখন একাধিক ব্যক্তির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে তাদেরকে পাওয়া যায়নি। যেমন ধরুন ১৯৯৬ সালে এই অবস্থা অব্যাহত থেকেছে। ১৯৯৬ সালে কল্পনা চাকমা অপহৃত হন এবং তার নিখোঁজের ঘটনা ঘটে, কিন্তু এখন পর্যন্ত তাকে পাওয়া যায়। তা সত্ত্বেও যেটা লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে যে এই এই দীর্ঘ একটা পটভূমি থাকলেও ২০১০ সালের পর থেকে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এই গুমের ঘটনা, অর্থাৎ বলপূর্বক বা জোরপূর্বক অন্তর্ধান নিয়মিত হয়ে উঠেছে এবং ব্যাপক হয়ে উঠেছে। তার আগে পর্যন্ত এর সিস্টেম্যাটিক কোন রকম প্রবণতা আমরা খুব একটা লক্ষ্য করিনি। সময়ের সাথে সাথে সংখ্যাটা বেড়েছে, ঘটনার পরিধি প্রসারিত হয়েছে এবং সমাজের বিভিন্ন স্তরের নাগরিকরাই এর শিকার হয়েছে। অধিকার যে নাগরিক সংস্থা, মানবাধিকার সংস্থা আছে, তারা যে হিসাব দিচ্ছেন সেই হিসাব অনুযায়ী ২০১৩ সাল থেকে তারা ১৮ সাল পর্যন্ত ৫৫২ জন ব্যক্তি গুমের শিকার হয়েছেন বলে বলছেন। শুধুমাত্র যে অধিকারী এই তথ্য সংগ্রহ করছে তা নয়, এখানে আইন ও সালিশ কেন্দ্রের একজন উপস্থিত আছেন। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৩৮৭ জন ব্যক্তি গুম হয়েছে। এইরকম একটা পটভূমি থেকে, এইরকম একটা কনটেক্সটে আসলে গত সেপ্টেম্বর মাসে আমাদের পক্ষ থেকে এই বিষয়ে উদ্যোগ নেওয়া হয়। পর্যালোচনার জন্য আমরা ঠিক করেছিলাম ৩টি বছর। দুটো কারণে এই ৩ বছরের কথা বলা হয়েছিল। তার একটা হচ্ছে জানুয়ারি ২০১৯ সালে তৃতীয়বারের মতো আওয়ামী লীগ সরকার গঠন করে এবং তদুপরিতে তার আগে আসলে ব্যাপকভাবে আলোচিত হতে শুরু করে গুমের ঘটনাগুলো এবং একই সঙ্গে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, অর্থাৎ বিচার বহির্ভূত হত্যার ঘটনাগুলো সম্প্রসারিত হয়। তাছাড়া ২০১৮ সালের মাঝামাঝি সরকারের পক্ষ থেকে আসলে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে যে মাদকদ্রব্যের বিরুদ্ধে যে অভিযান, সেখানে বিচার বহির্ভূত হত্যার সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। আপনাদের অনেকেরই হয়তো স্মরণ থাকবে যে সিজিএস এর পক্ষ থেকে এই একই প্রকল্পের আওতায় আমরা এই বিচার বহির্ভূত হত্যাগুলোরও একটা তালিকা তৈরি করার চেষ্টা করেছি, যাতে ৫৯১ জনের ঘটনা আমরা চিহ্নিত করতে পেরেছি। এখন এই ক্ষেত্রে পর্যালোচনার জন্য নির্ধারিত সময়গুলোতে আমরা আসলে পাবলিক ডোমেইন থেকে ইনফরমেশন গুলো নেওয়ার চেষ্টা করেছি। এই পাবলিক ডোমেইন বলতে আমরা শনাক্ত করেছিলাম আসলে ৭টা জাতীয় দৈনিক পত্রিকা। এর মধ্যে ৩টি ইংরেজি দৈনিক, দ্য ডেইলি স্টার, ঢাকা ট্রিবিউন এবং নিউ এজ, পাশাপাশি বাংলা ৪টি, প্রথম আলো, যুগান্তর, সমকাল এবং মানবজমিন। বিভিন্ন দেশি এবং বিদেশি যে মানবাধিকার সংস্থাগুলো আছে তাদের দেওয়া তথ্যগুলো আমরা লক্ষ্য করেছি এবং সেগুলো
ব্যবহার করার চেষ্টা করেছি। এই সময় আমরা ৭১ জনের গুম হবার ঘটনা শনাক্ত করতে পেরেছি, যারা কমপক্ষে ২ দিনের বেশি নিখোঁজ ছিলেন। এখন এতে যেটা দেখা যাচ্ছে যে, যদি ভালো করে খেয়াল করি যে এই ৩ বছরের মধ্যে মাসভিত্তিক যে ঘটনাগুলো ঘটেছে, তাতে সর্বাধিক ঘটনা আমরা দেখতে পাই আসলে যে ঘটেছে ২০২১ সালের মার্চ মাসে ১০ জন একই সঙ্গে একই মাসে, অর্থাৎ প্রতি ৩ দিনে একজন মানুষ গুম হয়েছে। একই বছরে জুন মাসে দেখা যাচ্ছে ৮ জন, কিংবা ধরুন ২০১৯ সালের মে মাসেও আমরা দেখতে পাচ্ছি একটা বড় সংখ্যক মানুষ, অর্থাৎ ৭ জন মানুষ নিখোঁজ হয়েছিলেন বা গুমের শিকার হয়েছেন বলে তারা তাদের পক্ষ থেকে, তাদের পরিবার পরিজনের পক্ষ থেকে, বন্ধুদের পক্ষ থেকে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এখানে দুটো জিনিস খুব উল্লেখযোগ্য, যে কারণে আমরা গুমের ঘটনাগুলোকে তাৎপর্যের সঙ্গে দেখব। প্রথম কথাটা হচ্ছে যে, পরিবারের যে সমস্ত সদস্য, বন্ধু বান্ধব এবং পথচারীদের কাছ থেকে যে সমস্ত তথ্য সংগ্রহ করা গেছে, যেগুলো সংবাদপত্রে কিংবা মানবাধিকার সংগঠনগুলোর বিভিন্ন রকম প্রতিবেদন আমরা দেখতে পাই, যে বিবরণগুলো প্রায় একই রকম। যে কারণে আমাদের কাছে মনে হয় যে একটি সুনির্দিষ্ট সুস্পষ্ট প্যাটার্ন তৈরি হচ্ছে। তার মধ্যে সেটা কি, তারা অভিযোগ করছেন যে এই ব্যক্তিদের সাদা পোশাকের লোকজন ধরে নিয়ে যাচ্ছে এবং নিজেদের ক্ষেত্র বিশেষে আইন প্রয়োগকারী সংস্থার ব্যক্তি হিসেবে, প্রতিনিধি হিসেবে তাদেরকে চিহ্নিত করেছেন। এবং অনেক ক্ষেত্রে র্যাবের বিরুদ্ধে এই অভিযোগটা বড় রকমের ভাবে উঠেছে। তাদের আচরণও বলে গেছে এবং প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা বলছেন, তারা বলছেন যে তাদের আচরণে বোঝা গেছে যে তারা প্রশিক্ষিত, তাদের কাছে যোগাযোগের প্রযুক্তির ছিল যে সময় ব্যক্তিদেরকে তুলে নেওয়া হচ্ছে, এবং তাদের কাছে অস্ত্র ছিল। কিছু ক্ষেত্রে তারা এমনকি না আইন শৃঙ্খলা বাহিনীর নামাঙ্কিত জ্যাকেটও পরেছেন, কোথাও কোথাও র্যাবের পোশাক পরা ছিল কিংবা পুলিশের পোশাক পরা ছিল বলেও আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা অভিযোগ করেছে। দ্বিতীয় কোনো বিষয় যেটা, সেটা হচ্ছে যে আহ, আহ, যখনই কোনো ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তখন পরিবারের পক্ষ থেকে যখন স্থানীয় থানা, গোয়েন্দা শাখার অফিস, র্যাবের স্থানীয় অফিসে যোগাযোগ করা হয়েছে, সেখানে গেলে বলা হয়েছে যে তিনি এখানে নেই। যে কারণে আমরা প্রশ্নটা তুলছি যে তারা আসলে তাহলে কোথায় আছেন। আহ, আইন প্রয়োগকারী সংস্থাগুলো কেবল তাদের জড়িত থাকার বিষয়টাই অস্বীকার করছে, তাই না? প্রায়শই এই ধরনের অভিযোগ করার ক্ষেত্রে পরিবারগুলো বড় রকমের হয়রানির মুখোমুখি হয়েছে। রাষ্ট্রের পক্ষ থেকে আসলে যে সহযোগিতা করা উচিত, করার কথা, যদি তাদের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা না থাকে, সেটা আমরা দেখতে পাইনি। বেশিরভাগ ক্ষেত্রে স্থানীয় থানাগুলি, এমনকি নিখোঁজ ব্যক্তিদের পক্ষ থেকে যে সমস্ত সাধারণ ডায়েরি করার চেষ্টা করা হচ্ছে, সেগুলোতে আসলে তারা কোনো রকম সাহায্য সহযোগিতা পায়নি। আমরা এটাও লক্ষ্য করেছি যে আসলে যতক্ষণ না পর্যন্ত সংবাদপত্র কিংবা সামাজিক মাধ্যমে এই সংবাদগুলো প্রচারিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অনেক ক্ষেত্রে পুলিশ আসলে কোন রকম মামলা নিতে রাজি হয়নি। পরিবারগুলোর কাছ থেকে মিডিয়াকে কথা বলার ব্যাপারেও কিছু কিছু দ্বিধা সংশয় লক্ষ্য করা গেছে। তার কারণ কি, তারা ভেবেছেন যে এই ধরনের সংবাদাদি প্রকাশ আসলে তাদের আত্মীয় স্বজন, তাদের যে আপনজন, তাদের ফিরে পাবার ক্ষেত্রে আসলে একটা বড় রকমের বাধা তৈরি করবে। এইগুলো বিশেষভাবে লক্ষ্য করা দরকার। এই কারণে এগুলো আসলে এক ধরনের প্যাটার্ন হিসেবে দাঁড়িয়েছে গত ১ দশক ধরে। বিশেষ করে ২০১৩ সালের পর থেকে আমরা এটা বিশেষভাবে লক্ষ্য করেছি। আমরা যে নমুনাটা সংগ্রহ করেছি, তাতে আমরা ভুক্তভোগীরা কোন পেশার মানুষ সেটা আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি। এর মধ্যে আমরা ৫১ জনের পেশা শনাক্ত করতে পেরেছি। এতে মোট ১৫টি পেশার মানুষ আছেন। এর মধ্যে ১১ জন রাজনীতিবিদ এবং একই সংখ্যক হচ্ছেন ব্যবসায়ী। অর্থাৎ প্রায় ১৫% বেশি মানুষ আসলে এই দুই পেশার প্রত্যেকটা সংশ্লিষ্টভাবে, অর্থাৎ ১৫% ব্যবসায়ী এবং ১৫% রাজনীতিবিদকে আমরা দেখতে পাচ্ছি। ৮ জন শিক্ষার্থীর কথা আমরা জানি, ১১.২৬%। ইমাম, ইসলাম প্রচারক এবং খতিব হচ্ছেন ৫ জন, যা ৭%। এই কারণে এই পেশার কথাটি আমরা উল্লেখ করছি, যাতে করে বোঝা যায় যে এটা আসলে কত ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। অর্থাৎ কেবলমাত্র যে রাজনীতিবিদরাই এতে আক্রান্ত হচ্ছেন, ব্যবসায়ীরাই হচ্ছেন, তা নয়। আহ শিক্ষার্থীরা হচ্ছেন, ইসলাম প্রচারকরা হচ্ছেন এবং অন্যান্য পেশার মানুষ হচ্ছেন। পেশাগুলোর অন্যান্যের মধ্যে এমন শ্রমিক আছে, জুট মিলের শ্রমিকদের আমরা দেখতে পেয়েছি, একজন আইনজীবীর ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, একজন চলচ্চিত্র নির্মাতার ক্ষেত্রে দেখতে পেয়েছি, বেসরকারি কর্মচারী আছে, এবং সরকারি হিসাব অনুযায়ী বা সংবাদপত্রগুলোতে যে সমস্ত তথ্য দেওয়া হয়েছে, তাতে একজন দোষী সাব্যস্ত অপরাধী, অর্থাৎ অলরেডি কনভিক্টেড একজন ফেলনকে আমরা দেখতে পাই। ফলে এটা সমাজের বিভিন্ন স্তরের মানুষকে যে প্রভাবিত করেছে, সেটা আমরা খুব সুস্পষ্টভাবে চিহ্নিত করতে পেরেছি। ৬৫ জনের ব্যাপারে আমরা এই তথ্য সংগ্রহ করতে পেরেছি যে তারা আসলে কোথায় আছে, কি অবস্থায় আছে। ৫ জনের এ পর্যন্ত মৃতদেহ পাওয়া গেছে, অর্থাৎ ৭% ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে আসলে যাদের যারা গুম হয়ে গেছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, যাদের ব্যাপারে কোনোভাবেই পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি, মৃতদেহ পাওয়া গেছে।
23 জন ফিরে এসছেন, প্রায় 32% মতো মানুষ, প্রায় 1/3 মানুষ ফিরে এসছেন। এই ফিরে আসা মানুষগুলোর বিষয়ে আমরা আরো খানিকটা বিষয় কথা বলবো একটু পরে। 16 জন এখনো নিখোঁজ আছেন, অর্থাৎ প্রায় 22% মানুষ এখন পর্যন্ত। যে 22 জন নিখোঁজ হবার পর আর 22 জনকে পাওয়া গেছে নিখোঁজ হবার পর তাদেরকে গ্রেফতার, আটক বা জেল হেফাজতে আছে বলে বলা হয়েছে। দ্রুত দ্রুত তথ্যের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটি হচ্ছে যে যারা ফিরে এসছেন 23 জন, এবং যে 22 জন নিখোঁজ হবার পর যাদেরকে গ্রেফতার হিসেবে দেখানো হয়েছে। এ পর্যন্ত তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি যে গ্রেফতার আছেন 9 জন, মৃত হচ্ছেন 5 জন, আটক অবস্থায় আছেন 2 জন, জেল হেফাজতে আছেন 11 জন। এর মধ্যে আমরা 5 জনের ব্যাপারে কোন রকম তথ্য সংগ্রহ করতে পারিনি, অর্থাৎ 71 জনের একটি তালিকা আমরা মোটামুটি এর মধ্যে একটা বড় সংখ্যক অংশেরই আমরা তাদের অবস্থান শনাক্ত করতে পেরেছি। এখানে আমরা দুটো বিষয় আবার উল্লেখ করতে চাই, আলাদা দুটো বিষয় যাদের ব্যাপারে পরিবার, স্বজন বা বন্ধুরা বলছেন যে তারা গুমের শিকার হয়েছেন, ক্ষেত্র বিশেষে এই মর্মে এমনকি সাধারণ ডায়েরিও করা হয়েছে। তাদের 30% বেশি মানুষকে পরে সরকারি হেফাজতে পাওয়া যাচ্ছে, অথচ সরকার সবসময় বলছেন যে তারা এই বিষয়ে কিছুই জানে। অনেক সময় প্রত্যক্ষদর্শীরা বলছেন যে সরকারি বাহিনী ব্যক্তিকে নিয়ে গেছে। আহমেদ কবির কিশোরকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল 2রা মে 2020 সালে। তাকে পুলিশের হেফাজতে পাওয়া যায় 5 মে। 3 দিন ধরে তাকে আসলে পাওয়া যায়। এই যে 3 দিন তিনি কোথায় ছিলেন সেটা কিশোর অভিযোগ করেছেন যে তাকে এই সময় নির্যাতন করা হয়েছে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সময় তৈরি হচ্ছে, এমনকি যাদের পাওয়া যাচ্ছে তাদের ক্ষেত্রে, এবং যাদেরকে পাওয়া যাচ্ছে পুলিশের হেফাজতে পাওয়া যাচ্ছে। যেহেতু সরকার বলছেন যে তাদের আসলে এই বিষয়ে কিছুই জানে না, কি করে তাদের আসলে সরকারি হেফাজতে পাওয়া যাচ্ছে, সেখানে একটা বড় রকমের প্রশ্ন থেকেই যাচ্ছে। দ্বিতীয় বিষয় যেটা আমরা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে যারা ফিরে এসেছেন তার, যে 23 জনের কথা আমরা বলছিলাম, এরপরে এরা কেউই কোনো ধরনের মন্তব্য করেনি। এর উদাহরণ শুধু 2019 থেকে 21 সালেই পাওয়া নয়, তার আগের বছরগুলোতেও আমরা তাই দেখতে পেয়েছি। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য আমরা দেখতে পেয়েছি, অধিকারের তথ্য আমরা সেটা দেখতে পেয়েছি। প্রশ্নটা হচ্ছে যে ফিরে আসা মানুষরা ছাড়া পাবার পরও এতটা শঙ্কিত থাকছেন কেন? নিশ্চয়ই তার এমন একটা শক্তি আসলে কাজ করছে, যে শক্তি আসলে এমন অবস্থায় থাকছেন তাদেরকে আসলে ভীত সন্ত্রস্ত করা এবং শঙ্কিত করার জন্য যথেষ্ট। এই শক্তিটি কি সেটা খুঁজে বের করার ব্যাপারে সরকার কখনোই আগ্রহ প্রকাশ করেনি। এই যে কতটুকু ব্যাপক আকারে এটা ছড়িয়ে পড়েছে তা যেমন আমরা পেশার দিক থেকে দেখছি, তেমনি আমরা জিওগ্রাফিক্যালি অর্থাৎ ভৌগোলিকভাবে বিবেচনা করার চেষ্টা করেছি। বাংলাদেশের 64 জেলার মধ্যে 18টি জেলায় 2019 থেকে 21 সময়ে গুমের ঘটনার অভিযোগ পাওয়া গেছে, কিন্তু এর মধ্যে একটা বড় অংশ 26টি ঘটনা ঘটেছে ঢাকা জেলায়। এর এই ঘটনাগুলো আসলে ভৌগোলিকভাবে যে ব্যাপক বিস্তার সেটা প্রমাণ করছে যে আসলে এটা কেবলমাত্র বিক্ষিপ্ত ঘটনা হতে পারে না। শুধু 3 বছরের মধ্যে এরকম ঘটনা যদি ঘটে থাকে তাহলে বুঝতে হবে যে কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে এর প্রতি এক ধরনের স্বীকৃতি আছে, এক ধরনের ইম্পিউনিটি আছে, এক ধরনের সমর্থন আছে। এবং এই তথ্যগুলো যে আসলে সকলের অজ্ঞতা তাও নয়, তারপরেও আসলে ব্যাপকভাবে এটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে না, এবং সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট পদক্ষেপ আমরা লক্ষ্য করছি না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে জেলা ভিত্তিক ঘটনাগুলোর ক্ষেত্রে ঢাকার বাইরেও যেমন অনেকগুলো ক্ষেত্রে জেলার ক্ষেত্রে আমরা এগুলো দেখতে পাই। যেমন খুলনার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রায় 6টি ঘটনা ঘটেছে, ময়মনসিংহে আমরা দেখতে পাই যে 6টি ঘটনা ঘটেছে, কিংবা নারায়ণগঞ্জে 7টি ঘটনা ঘটেছে। আহ এগুলো থেকে প্রমাণিত হচ্ছে, বা ধরুন চট্টগ্রামে 8টি ঘটনা ঘটছে, যে সুস্পষ্টভাবে এক ধরনের দাঁড়িয়ে যাচ্ছে বিভিন্ন সময় অব্যাহতভাবে এই ধরনের একটি ফেনোমেনা কাজ করছে। তথ্য সংগ্রহ করার প্রশ্নে যেটা একটা বড় রকমের বিষয় হচ্ছে যে কার বিরুদ্ধে এই অভিযোগগুলো উঠছে। গণমাধ্যম এবং মানবাধিকার সংস্থাগুলো সবসময় গুরুত্ব পাচ্ছে না এই কারণে যে তুলে নেবার সময় যারা আসছেন তারা সাদা পোশাকে আসেন। ক্ষেত্র বিশেষে তারা পরিচয় দেন বটে যে তারা আসলে আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু সর্বক্ষেত্রে সেটা আসলে জানা যায়। সরকার অস্বীকার করেন, মানবাধিকার কমিশন তদন্ত করতে অনাগ্রহী। ইতিমধ্যে আপনারা জানেন যে মানবাধিকার কমিশন এক ধরনের ব্যাখ্যা দিয়েছেন, যাতে তারা বলছেন যে এই ধরনের বিষয় তারা তদন্ত করতে রাজি নয়, যদিও এরকম ব্যাখ্যা সুযোগ আছে। গণমাধ্যমগুলো তদন্তের সুযোগ সীমিত এবং বিভিন্ন ধরনের বাধা নিষেধ আছে। গণমাধ্যমগুলোর তদন্তের সুযোগ সীমিত, তার একটা কারণ হচ্ছে রিসোর্সের অভাব, কিন্তু আরেকটি কারণ হচ্ছে মালিকানার ধরন। আমরা সিজিএস এর পক্ষ থেকে আসলে অতীতে বাংলাদেশের গণমাধ্যমগুলোর মালিকানার বিষয়ে করেছিলাম। সেখানে আমরা দেখতে পেয়েছি যে এক ধরনের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা, অন্তত পক্ষে সংযোগ গণমাধ্যমগুলোর সঙ্গে সরকারের রয়েছে। এটা একটা বড় রকমের
বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আমরা আসলে সঠিক তথ্যগুলো পাচ্ছি না। শুধু আমাদের ক্ষেত্রেই হচ্ছে তা নয়, আমি অনুমান করতে পারি বা আমরা অনুমান করতে পারি যে মানবাধিকার সংস্থাগুলোর ক্ষেত্রেও, সংগঠনগুলোর ক্ষেত্রেও এটা একটা বড় রকমের বাধা হিসেবে কাজ করছে। ফলে অনেক সময় আমরা যেটা দেখতে পাচ্ছি যে গণমাধ্যমগুলো বড়জোর আইন শৃঙ্খলা বাহিনী বা আইন শৃঙ্খলা কর্তৃপক্ষগুলো উল্লেখ করছে। সেক্ষেত্রে আমরা 52টি ক্ষেত্রে সুস্পষ্টভাবে নির্দিষ্ট বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে বলে আমাদের গবেষণা আমরা দেখতে পেয়েছি। এই যে 52টি ক্ষেত্রে, সেগুলি আসলে অভিযোগগুলো এসছে পরিবারের পক্ষ থেকে, এসেছে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে, বন্ধু বান্ধবের কাছ থেকে, এবং সেগুলো বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। সুস্পষ্টভাবে ক্ষেত্র বিশেষের নামও প্রকাশিত হয়েছে। কিরকম নাম প্রকাশিত হয়েছে? যেমন ধরা যাচ্ছে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে র্যাবের কথা উঠেছে। 21টি ঘটনায় আসলে র্যাবের কথা পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ডিবি পুলিশের ক্ষেত্রে 16টি ক্ষেত্রে, ধরুন 7টি ক্ষেত্রে বিভিন্ন রকম সংবাদ সংস্থায় যে সমস্ত তথ্য আমরা পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে আইন প্রয়োগকারী সংস্থা বলা হচ্ছে, আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ বলা হচ্ছে। কেননা আসলে এই সমস্ত ঘটনার সময় যারা উপস্থিত ছিলেন পরিবারের পক্ষ থেকে, তারা আসলে সুস্পষ্টভাবে বলতে পারছে না, কেননা যে সমস্ত ব্যক্তি তাদের তুলে নিয়ে গেছে তারা দৃশ্যত আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলছেন বটে, কিন্তু তারা এরকম কোনো পরিচয় আসলে প্রতিষ্ঠা করতে পারেনি। আমরা 19টি ক্ষেত্রে আসলে আবিষ্কার করতে পারিনি যে আসলে কারা সংশ্লিষ্ট ছিলেন। তাহলে কি দাঁড়াচ্ছে যে বিভিন্ন বাহিনীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের ক্ষেত্রে সবচেয়ে বেশি অভিযোগ হচ্ছে র্যাবের বিরুদ্ধে। 21টি ক্ষেত্রে, অর্থাৎ প্রায় 41%, 40.8% ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে র্যাবের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে এই ধরনের ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা আছে বলে পরিবার কিংবা বন্ধু বান্ধব কিংবা প্রত্যক্ষদর্শীরা বলছে। ডিবি পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে 16টি, 30.76%। অর্থাৎ দেখা যাচ্ছে যে দুটো প্রধান আইন শৃঙ্খলা বাহিনী, দুটো প্রধান অংশ, অর্থাৎ র্যাব এবং ডিবি পুলিশের বিরুদ্ধে এই ঘটনাগুলোর অভিযোগ উঠেছে। পুলিশের বিরুদ্ধে উঠেছে প্রায় 11.53%। অর্থাৎ কার্যত প্রধান তিনটি, ডিবি পুলিশ, পুলিশ এবং র্যাবের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা বড় রকমের একটা অভিযোগ হিসেবে দাঁড়িয়েছে। এবং এই কথাগুলো বিভিন্ন সময় মানবাধিকার সংগঠনগুলো বলেছেন, পরিবারগুলো বলেছেন, এবং তার সত্ত্বেও এই ব্যাপারে বিশেষ কোনো আহ আহ পদক্ষেপ সরকারের পক্ষ থেকে আমরা লক্ষ্য করছি না। কিন্তু গুমকে কেবল আমরা সংখ্যা দিয়ে বিবেচনা করব না। এই কারণে বিবেচনা করব না যে আসলে গুম যে কারণে বলা হয়েছে যে এটা আসলে কেবলমাত্র মানবাধিকার লঙ্ঘন নয়, এটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বলে চিহ্নিত করা হচ্ছে। তার কারণ হচ্ছে এতে করে যে কেবলমাত্র যারা গুম হয়ে যাচ্ছেন তারাই মানে সাফার করছেন তা নয়, তার সঙ্গে সাফার করছেন আসলে পরিবারগুলো, এবং পরিবার পরিজনগুলো এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাদের ঠেলে দেওয়া হয়েছে। যেমন ধরুন, অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে পরিবার পরিজন আসলে জানেনই না তারা মারা গেছেন, বেঁচে আছেন, এবং তার কিছু কিছু আইনগত দিকও আছে। এমনকি পারিবারিক ভাবেও এগুলো বিভিন্ন রকম সংকট সমস্যা তৈরি করছে। তদুপরি যে কোনো মৃত্যু, এমনকি একটি মৃত্যু আমাদের জন্য বেদনাদায়ক, এবং যখন সেটা হচ্ছে এই অভিযোগ উঠছে রাষ্ট্রের বিরুদ্ধে, সংস্থার বিরুদ্ধে, তখন তার অব্যাহত থাকা নিঃসন্দেহে সকলের জন্য উদ্বেগ সৃষ্টি করে। সে কারণে আমরা ঘটনার বিষয়ে আরো তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। যা আসলে মুক্ত করা হয়েছে, আশা করি আপনারা দেখবেন। সেখানে আমরা 7টি ঘটনায় যে 9 জন নিখোঁজ হয়েছে তাদের বিস্তারিত সংগ্রহ করার চেষ্টা করেছি। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান কি, তারা কি বলছেন, এ ব্যাপারে আমরা সংগ্রহ করেছি। মাইকেল চাকমা, তারেক রহমান, হাফিজুর রহমান হাফিজ, মোহাম্মদ নোমান, মোহাম্মদ নাসিম, শহীদুল ইসলাম, রেজওয়ান হোসেন রাকিন, এস এম হাফিজুর রহমান সাগর এবং আব্দুল্লাহ ইবনে ইউসুফ সম্পর্কে। প্রত্যেকটি ক্ষেত্রে আমি দাবি করেছি, যখনই অভিযোগ করা হয়েছে তখনই ক্ষেত্র বিশেষে, যদিও জিডি করার ক্ষেত্রে তারা বড় রকমের অসহযোগিতা করেছেন, তারপর পুলিশের পক্ষ থেকে পরবর্তী সময় দাবি করা হয়েছে যে এগুলোর তদন্ত করা হচ্ছে। কিন্তু এগুলোর বিষয়ে যে সমস্ত তদন্ত করা হচ্ছে বলে বলা হচ্ছে, সেগুলোর আসলে অগ্রগতি প্রায় নেই, এবং এই সমস্ত অগ্রগতি জানানোর ব্যাপারেও কোন রকম দায় দায়িত্ব তারা বোধ করছেন না। এর মধ্যে একটি মাত্র সংগঠন বাংলাদেশে আমরা জানি যে যারা আসলে দীর্ঘদিন যাবত, অর্থাৎ 2016 সালের 12 মার্চ থেকে অব্যাহত ভাবে এই পরিবারগুলোর প্রতিনিধিত্ব করছেন। নিঃসন্দেহে মানবাধিকার সংগঠনগুলো এই বিষয়ে কাজ করছেন, কিন্তু তার বাইরে যারা একেবারে প্রত্যক্ষভাবে এই প্রবণতার কারণে, এই কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা অব্যাহতভাবে গুমের ঘটনাগুলোর বিরুদ্ধে নিরলসভাবে এবং সংগঠিতভাবে প্রতিবাদ করছেন। কিন্তু দুর্ভাগ্যজনক যেটা সম্প্রতি হয়েছে, এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্যাংশন আরোপের পর যেটা আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে এই সংগঠন এবং সংগঠনের যারা সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে কিছু কিছু
তারা বড় রকমের হয়রানির সম্মুখীন হচ্ছেন। শুধু যে তারাই হয়রানির সম্মুখীন হচ্ছে তা নয়, পরিবারগুলিও হয়রানির সম্মুখীন হচ্ছেন। তাদের কাছে চাপ প্রয়োগ করা হচ্ছে যে যেন তারা আসলে অতীতে যেগুলো গুম বলে দাবি করেছেন এবং ক্ষেত্র বিশেষে যারা দাবি করেছেন যে রাষ্ট্রীয় বাহিনীর সংশ্লিষ্টতা আছে, তাদেরকে বলা হয়েছে যে আসলে তাদের এই বক্তব্য পরিবর্তন করা। এই চাপের বিরুদ্ধে মানবাধিকার সংগঠনগুলো, দেশি এবং আন্তর্জাতিক সংগঠনগুলো বরাবরই বলেছেন এবং এখন বেশ জোরে সোরে বলছেন। এখন কি দাঁড়িয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক ঘটনায় কতগুলি জিনিস কিন্তু আবার এটাও স্পষ্ট হয়েছে যে সরকারের পক্ষ থেকে যেমন অস্বীকৃতি আছে, সরকার আনুষ্ঠানিকভাবে গুমের ঘটনা স্বীকার করছে না এবং এই বিষয়ে কোনো আইনও নেই বাংলাদেশে। এবং সর্বোপরি বাংলাদেশ এই কনভেনশনে 1992 সালের কনভেনশনে স্বাক্ষর করেনি। ফলে এক ধরনের স্বীকৃতি আছে, এক ধরনের অস্বীকৃতি আছে। ভীতি প্রদর্শনের ঘটনার কথা আমি উল্লেখ করেছি ইতিমধ্যে। পুলিশ জোর করার কথা অস্বীকার করছে না যে তারা আসলে এই সমস্ত পরিবারের কাছে গেছেন, তারা এক ধরনের কিন্তু যেটা আমরা এটা দেখতে পাই যে ডয়চে ওয়েলের সঙ্গে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা গহরী স্বীকার করেছে যে এই ধরনের কিছু ঘটনা ঘটে। কিন্তু পরবর্তী সময় স্যাংশন আরোপের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এম এ মোমেন এই ফেব্রুয়ারি মাসে বলছেন যে চাপ প্রয়োগ করে স্বার্থ হাসিল করতে করা হয়। তিনিও বলেছিলেন যে আসলে মেডিটেরিয়ানে যারা ডুবে মারা যাচ্ছেন তারাই আসলে এরকম নিখোঁজ হওয়ার তালিকার মধ্যে আছে। এই যে কমিটির পক্ষ থেকে যে 86 জনের ব্যাপারে তথ্য চাওয়ার পরে আইন শৃঙ্খলা বাহিনীর ভুক্তভোগী পরিবারের উপর যে চাপ তৈরি করা হচ্ছে সেটা আমরা লক্ষ্য করছি। এখন এগুলো অবশ্যই আমাদের লক্ষ্য করার বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশের এগুলো হচ্ছে সংবিধানের বরখেলাপ। আমরা প্রায় সকলেই জানি যে 27, 31, 32 এবং 33(1) ধারা ছাড়াও আরো অন্যান্য কয়েকটি ধারার ক্ষেত্রে বরখেলাপ। কিন্তু যেটা আরো বেশি লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশ রোম স্ট্যাটিউট স্বাক্ষর করেছে 1999 সালে, স্বাক্ষর করেছে সেপ্টেম্বর মাসে, এবং ইনস্ট্রুমেন্ট অফ রাটিফিকেশন সেটা জমা দেওয়া হয়েছে মার্চ মাসের 2010 সালের মার্চ মাসে। ওই রাটিফিকেশনের মধ্যে দিয়ে বাংলাদেশ রোম স্ট্যাটিউটের স্বাক্ষরকারী হিসেবে এটা স্বীকার করে নিয়েছে যে গুমের ঘটনা হচ্ছে শুধুমাত্র মানবাধিকার লঙ্ঘন নয়, এটা ক্রাইম। বাংলাদেশ সিগনেটারি হিসেবে তার কিছু রেসপন্সিবিলিটি রাষ্ট্রের আছে এবং সেই হিসেবে সরকারের আছে। এই কনটেক্সটে আমরা আসলে কতগুলো সুপারিশ করতে চাই। আমাদের এই যে তথ্য তার ভিত্তিতে যেগুলো আমরা সুপারিশ করতে চাই, তার প্রথম এবং প্রধান সেটা হচ্ছে বাংলাদেশকে অবশ্যই তার মৌলিক অধিকার সমুন্নত রাখার অঙ্গীকার হিসেবে বাংলাদেশের উচিত এই মুহূর্তে এই কনভেনশনে 1992 সালের কনভেনশনে স্বাক্ষর করা। নাগরিক সমাজের কাজ হচ্ছে, এবং নাগরিক সমাজের বাইরে যারা আছেন, গণমাধ্যমগুলো, আপনারা যারা গণমাধ্যমে এখানে উপস্থিত আছেন, আপনারা এই প্রসঙ্গটা তুলুন। আমরা আশা করছি যে আপনারা এই প্রসঙ্গ তুলবেন যে বাংলাদেশের উচিত হবে 1992 সালে কনভেনশনে স্বাক্ষর করা। বিশেষ করে সরকার যখন বলছেন যে আসলে তাদের কিছু লুকাবার নেই, সেক্ষেত্রে এই কনভেনশনে স্বাক্ষর না করার আসলে কোন রকম যুক্তি আমরা খুঁজে পাচ্ছি না। প্রত্যেকটা গুমের সুষ্ঠু তদন্ত করার জন্য আসলে আমরা বলছি যে আন্তর্জাতিক এবং দেশি মানবাধিকার সংগঠনগুলো এবং সাংবাদিকদের অংশগ্রহণ তথ্যের স্বচ্ছতা এবং জবাবদিহিতার একটা পটভূমি তৈরি হবে। এর সাথে জড়িত যারা তারা খুঁজে করার ব্যাপারে জাতিসংঘের যে কমিশন যে কমিটি আসলে তালিকা দিয়েছে, তাদের সাথে কাজ করার জন্য আমরা বলছি যে জাতিসংঘের যেসব কমিটি নিখোঁজ ব্যক্তিদের তথ্য দিয়েছে সেগুলো বাংলাদেশের উচিত অবিলম্বে সেগুলো সরবরাহ করা। ভুক্তভোগী পরিবারগুলো বারবার হয়রানির শিকার হচ্ছেন। আমরা মনে করি যে এই মুহূর্তে হয়রানি বন্ধ করা দরকার, তাদের নিরাপত্তা নিশ্চিত করা দরকার এবং বিচার ক্ষেত্রে তাদের আইনি সহায়তা এবং অন্যান্য সহযোগিতা নিশ্চিত করা দরকার। আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের আসলে বিভিন্ন রকম আইনের মধ্যে, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী আইন প্রয়োগকারী যে সংস্থাগুলো আছে সেগুলোর কিছু কিছু পরিচালনা আইনের মধ্যে কিছু ইম্পিউনিটির ব্যবস্থা আছে। এই ইম্পিউনিটির ব্যবস্থাগুলো আসলে তুলে দেওয়া হচ্ছে, ইম্পিউনিটির কালচারটা, দায় মুক্তির এই কালচার থেকে বেরিয়ে আসা যাবে না। মানবাধিকার সংস্থাকে আমরা পুনর্গঠন করার জন্য মনে করি যে আমরা মানবাধিকার সংস্থা অবিলম্বে পুনর্গঠিত হওয়া উচিত। কেন এখন কার্যত সাবেক সচিব এবং আমলাতন্ত্র দ্বারা পরিচালিত। তার বদলে আমরা দাবি করছি বা আমরা অনুরোধ করছি, আমরা সুপারিশ করছি যে মানবাধিকার সংস্থা, সাংবাদিক এবং আইনসার প্রতিনিধিদের সমন্বয়ে জাতীয় মানবাধিকার কমিশনকে মানবাধিকার কর্মকাণ্ডের এবং এতে সরকারের নিশ্চিত করা। এগুলো হচ্ছে আমাদের সুপারিশ এবং আমরা এগুলি নিয়ে এবং তারই ভিত্তিতে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ
আশা করছি। আমি এই জায়গায় এটাই হচ্ছে আমাদের প্রতিবেদনের পুরো জন্য চ্যাটে দেওয়া হয়েছে। আশা করছি যে আপনারা সেটা পড়ার সুযোগ পাবেন। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ প্রফেসর আলী রিয়াজ আপনার এই প্রেজেন্টেশনের জন্য, এবং আপনাকে এবং আপনার সহকর্মীদের বিশেষভাবে ধন্যবাদ জানাই যে এই মূল্যবান, কষ্টসাধ্য এবং ঝুঁকিপূর্ণ গবেষণা কাজটি করবার জন্য। সাংবাদিক বন্ধুরা যারা আছেন তাদেরকে জানিয়ে রাখি যে প্যানেলিস্টদের আলোচনা শেষে আপনাদেরও প্রশ্ন করবার সুযোগ থাকবে প্রফেসর আলী রিয়াজকে, এবং এই গবেষণা সংক্রান্ত বিষয়ে তিনি প্রশ্নের জবাব দেবেন। এবং কথা ঠিক যে বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো আইন আছে, এবং সেই আইনের ফলে অধীনে মামলা হলে আপনি হয়তো রায় হবে না, কোর্টে মামলা উঠবে না, কিন্তু আপনি পালিয়ে করতে পারবেন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হলে জীবনটা যাবে, কিন্তু পরিবার হয়তো মরদেহটা পাবে, কিন্তু গুমের ঘটনা আপনি জানতে পারবেন না যে আপনি বেঁচে আছেন না মারা গেছেন। আর সমাধি কখনো তৈরি করতে পারবে না, বা সেখানে গিয়ে আপনাকে স্মরণ করতে পারবে না। এবং স্যার আলী রিয়াজ যেটি উল্লেখ করেছে যে একটা অনিশ্চয়তার মধ্যে কাটায়, এই অনিশ্চয়তার মধ্যে আর্থিক সহায় পরিবার ভবিষ্যৎভাবে জীবনযাপন করবে। তিনি যদি পরিবারের প্রধান হন বা কর্তা বিদ্যমান বা উপার্জনকারী ব্যক্তিও হন, বা তার যদি কোনো সহায় সম্পত্তি থাকে, সেগুলোর আসলে আর কোনো গতিবিধি করা সম্ভব হয়ে ওঠে না। এটি একটি বড় সমস্যা গুমের, এবং গুম থেকে কেউ কেউ ফিরে এসেছেন গুম হবার পরে, সেখানেও আরেকটা বড় সমস্যা, যারা ফিরে এসেছেন তারা কিন্তু কখনো কথা বলেন, সেটিও আমরা লক্ষ্য করেছি। যাই হোক, আমি আলোচনা শুরু করবার জন্য অনুরোধ করছি। এই পর্বে আমি আশা করব যে প্রত্যেকে বক্তা 5 থেকে 7 মিনিটের মধ্যে তাদের আলোচনাকে সীমিত করবেন। সালিশ কেন্দ্রের নির্বাহী কমিটির সদস্য, একসময় যিনি নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেছেন এই সংগঠনটির, বাংলাদেশের মানবাধিকার নিয়ে তিনি তারা কাজ করছেন, মোহাম্মদ নুরুল খান, এবং তিনি নিজেও খানিকটা সময়ের জন্য হলো এই গুমের ঘটনার ভুক্তভোগী। মিস্টার মোহাম্মদুল খান। মিস্টার নূর খান। সবাইকে শুভেচ্ছা। আসলে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ আজকে এই প্রতিবেদন উপস্থাপন করার মধ্য দিয়ে এই বিষয়টির গুরুত্ব আমাদের সামনে তুলে ধরলেন। আমার কয়েকটি বিষয়ে আমি আলোচনা, এই গবেষণাটি যখন আপনারা করেছেন 2019 থেকে 21 সাল পর্যন্ত, অর্থাৎ তৃতীয় মেয়াদে যখন এই সরকার ক্ষমতায় এসেছেন, এবং এমন একটি সময়কে আপনারা নিয়েছেন যে সময়টিতে আসলে এক ধরনের ভয়ার্থ পরিবেশের মধ্যে মানুষ এবং কোন ধরনের বাক প্রতিবাদ করছে না, এবং সরকার নির্বিঘ্নে একটা এই সময় পার করতে পারছে। তা এই সময়কালেও কিন্তু আমরা দেখছি যে 71 জন ব্যক্তি গুমের শিকার হয়েছে। আমরা একটু পিছনে যাই 14, 18, 15 সালের দিকে 16, তাহলে আমরা দেখবো এই সংখ্যা অনেক বেশি, প্যাটার্নও খুব স্পষ্ট, এবং এই ঘটনার শিকার যারা হয়েছে আর আজকে যারা শিকার হচ্ছেন আমরা যদি তুলনা করি তাহলে সেখানের যে পরিসংখ্যানটা বেরিয়ে আসছে, রাজনীতিবিদের, ব্যবসায়ী, ছাত্রের এবং ইমাম বা ধর্ম যারা পালন করেন এরকম যে ব্যক্তির এখানেও আমরা প্রায় একই রকম পরিসংখ্যান, পার্সেন্টেজের দিকে একই রকম দেখব। কিন্তু যে জিনিসটি আমরা লক্ষ্য করেছি যে আগের ঘটনাগুলো ছিল যখন নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি ছিল, সেইটা আগে পরে যেইভাবে গুমের ঘটনাগুলি ঘটেছে, দেখা গেছে যে একটি এলাকায় 2টি ঘটনা ঘটলে ঠিক মানে ওই দিন আর অন্য একটি এলাকায় 3টি ঘটনা, মানে এক ধরনের প্রতিযোগিতা আমরা লক্ষ্য করেছি ওই সময়টা। এবং পরিবার নিয়ে বিরোধী দলের কর্মী বা সংগঠক যখন পালিয়ে থাকার চেষ্টা করছেন, অ্যাম্বুলেন্স করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে অপহরণ করা হয়েছে এবং পরবর্তীতে তার লাশ পাওয়া গেছে, এরকম ঘটনাও কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি। যে বিষয়টি আপনারা যে হেডলাইনটি দিয়েছেন যে কোথায়
আছেন তারা, এই জায়গাটি আমরা একটু গুরুত্ব দিয়ে বিবেচনা করি। কোথায় আছেন তারা? আমরা যারা ফিরে এসছে তাদের তো অধিকাংশ মানুষ একটি শব্দ উচ্চারণ করতে চায়নি, করেনি, কিন্তু দুই একজন যাদেরকে আস্থায় এনে কথা শোনা গেছে তারা কিন্তু একটা বিবরণ দিয়েছে। তারা কোথায় ছিলেন, সেখানে মসজিদের আজান শোনা গেছে কিনা, ট্রেনের আওয়াজ পাওয়া গিয়েছে কিনা, বিমানের আওয়াজ পাওয়া গিয়েছে কিনা, এই সব কথার মধ্য দিয়ে তারা যেভাবে প্রকাশ করতে চেয়েছেন তাতে খুব স্পষ্ট যে এই দেশটির মধ্যে এমন কিছু জায়গা রয়েছে যেটা গোপন কারাগারের মতো একটি ব্যবস্থা। এবং এই কোথায় আছেন তারা, এই জায়গাটিতে যদি আমরা পুরা ইনভেস্টিগেশনটাকে, মানে পুরা তদন্তটাকে যদি আমরা এখানে মানে দেখতে চাই, তাহলে কিন্তু খুব স্পষ্ট কিছু ধারণা পাওয়া যায়। একটা হচ্ছে যে আমরা বিগত দিনে দেখেছি যারা এই ধরনের গুমের শিকার হয়েছেন তারা একটা সময়ের পরে তাদের লাশ পাওয়া গেছে, কেউ কেউ ফিরে এসেছেন এবং এখন পর্যন্ত ফিরে আসেনি, এরকম সংখ্যাই বেশি। এবং যারা ফিরে এসছেন তাদের খুব কম সংখ্যক মানুষ তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করছে বা তারা তাদের অবস্থান, তারা কেমন ছিলেন সেই অভিজ্ঞতা বর্ণনা করেছেন। একটা হচ্ছে তাদেরকে যেখানে রাখা হয়েছে, যেভাবে রাখা হয়েছে, যে পদ্ধতিতে পাহারা দেওয়া হয়েছে এবং যেই ধরনের খাবার দাবার দেওয়া হয়েছে এবং যেই ধরনের মানুষ তাদেরকে পাহারা দিয়েছে বা তাদেরকে বাথরুমে নেওয়ার ক্ষেত্রে যারা সাথে নিয়ে গেছে, নিয়ে আসছে, এবং চোখ বাঁধার যে প্রক্রিয়া, এবং তারা যে অনুমান করেছেন যে ওইখানে কয়টি এরকম মানে ছোট ছোট ঘর আছে এবং কি ধরনের গেট, খুব স্পষ্ট যে রাষ্ট্রের ভিতরে, দেশের অভ্যন্তরে এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলো এক ধরনের গোপন কারাগার হিসেবে গড়ে উঠেছে। এবং এইরকম একটি অবস্থায় ঢাকা শহরে আর ঢাকা শহর আশেপাশে যখন থাকে, ব্যাপার না। তারপর যে ধরনের বর্ণনা আমরা দেখেছি বিগত দিনে, তাতে খুব স্পষ্ট যে এত বড় অস্ত্র বা এরকম একটি জায়গা এখানে একেবারে শৃঙ্খলার মধ্য দিয়ে রাখা গেছে, একটি শব্দ উচ্চারণ করতে দেওয়া হয়নি, এবং কখনো কখনো গান বাজানো হয়েছে বা এমন ধরনের শব্দ তৈরি করা হয়েছে যাতে কোনো ভিতরের কথা বাইরে না যায়। এই যে একটা পরিবেশ বাংলাদেশের বাইরে যে ধরনের বর্ণনা আমরা পেয়েছি তাতে খুব স্পষ্ট করে বলা যাবে যে ওই জায়গাটি আসলে ঢাকা শহরের কোন এলাকায় হতে পারে। আমাদেরকে এই জায়গাগুলো আসলে গবেষণার মধ্য দিয়ে, তদন্তের মধ্য দিয়ে একটা ধারণা আনতে হবে। তার যদি এই ধারণাটা আমরা না পাই, তাহলে কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে অভিযোগ উত্থাপন করার ক্ষেত্রে দুর্বলতা থাকবে। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে, আলী রিয়াজ ভাই অনেক সুন্দর প্রতিবেদন দিয়েছেন। আর একটু আমি এক্ষেত্রে যোগ করতে চাই, শুধুমাত্র ডিবি বা র্যাবের জ্যাকেট গায়ে দিয়ে যে অপহরণ করা হয়েছে বা সিভিল ড্রেসে অপহরণ করা হয়েছে এটি যেমন সত্য, আবার ড্রেস পরেও কিন্তু এই অপহরণের ঘটনাগুলো ঘটেছে। এবং আমরা বেশ কয়েকটি ক্ষেত্রে আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করতে পেরেছি এবং সংবাদ মাধ্যম যারা তাদের হয়েছে। তো এইটা খুব স্পষ্ট যে ডিনাইল যেটা করা হচ্ছে, ডিনাই করা হচ্ছে, সেই ডিনাই করার জায়গা কিন্তু অনেক ক্ষেত্রে থাকে না। এবং খুব স্পষ্ট ভাবে বলি, এই 3 বছরের মধ্যেও কিন্তু ঘটনা আছে মিরপুরে, যেখানে একেবারে স্পষ্ট র্যাবের গাড়ি গিয়েছে, লোকটিকে উঠিয়ে নিয়ে আসছে, সিসিটিভি ক্যামেরার ফুটেজে আছে, কিন্তু পরবর্তীতে আর এটি স্বীকার করা হয়নি এবং কোনো থানা মামলা নিতে চায়নি। এখন আমি যে জায়গাটিতে বেশি গুরুত্ব দিতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই আগামীতে একটা নির্বাচন আসছে। আমরা স্বাভাবিক প্রক্রিয়া, যদি স্বাভাবিক অবস্থা থাকে, 23 সালে একটি নির্বাচন দেখব। এবং এর আগে পরে ইতিমধ্যে আমরা দেখছি গত 1 সপ্তাহের মধ্যে 2টি ঘটনা আমাদের কাছে এসছে এবং এত ভয়াবহ যে ঘটনাগুলির প্যাটার্ন স্পষ্ট, যে এটির সাথে কোনো না কোনো ভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টতা থাকতে পারে। কিন্তু আমরা পরবর্তীতে দেখছি যে যেহেতু এটি নিয়ে জিডি হয়ে গেছে, তারপর আমরা দেখলাম তাকে উদ্ধার দেখানো হলো বা তাকে এক জায়গা পাওয়া গেল এবং সেটি তার মুখ দিয়ে বলার চেষ্টা করা হলো, কিন্তু প্যাটার্ন বলে যে এটি কিন্তু এরকমটি ছিল না। বরং এটি মনে করার যথেষ্ট কারণ আছে যে ওই 2 দিন বা 3 দিন তাকে কোন একটি
জায়গায় আবদ্ধ রাখা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তিনি খুব ধর্মকর্ম পালন করতেন এরকম একটি স্টুডেন্ট, তাকে কিন্তু দেখানো হলো যে তাকে এক জায়গা থেকে পাওয়া গেছে। আবার আমরা চট্টগ্রামে দেখলাম 19 বছরের একটা ছেলেকে এরকম উঠিয়ে নেওয়ার পর, গত কয়েকদিন আগে উঠিয়ে নেওয়ার পর 2 দিন পরে বলা হলো পুলিশে হ্যান্ড ওভার করলো রে। এইতে মানে একটা জিনিস মনে করার যথেষ্ট কারণ আছে যে নির্বাচন আসার আগে অনেক ধরনের এই ধরনের তৎপরতা আমরা দেখব। একটা হচ্ছে জঙ্গির উত্থানের একটা পর্ব দেখানোর চেষ্টা হতে পারে, আমি বলছি আবারও কোডান দেখানোর চেষ্টা হতে পারে, এবং সেটিকে কেন্দ্র করে, এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে অনেক মানুষ গুমের শিকার হতে পারেন, ক্রসফায়ারের শিকার হতে পারেন, একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হতে পারে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের মনে হয় যে আমরা যারা মানবাধিকার নিয়ে কাজ করি বা এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে যারা গবেষণা করার চেষ্টা করি, তথ্য অনুসন্ধানের চেষ্টা করি, আইন সহায়তা দেওয়ার চেষ্টা করি, তাদের সম্মিলিত উদ্যোগটা খুব জরুরি। যেমনি সিজিএস আজকে এই প্রতিবেদনটা উপস্থাপন করলেন, তেমনি আমার মনে হচ্ছে যে আমাদেরকে এই এই মানে এই আলোচনা সবার মধ্য দিয়ে আসলে একে অপরকে সাথে মানে দরকার, দরকার। বছরের যে পরিসংখ্যান, যে ঘটনাগুলোর বিশ্লেষণ, এটি আমার কাছে মনে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব কষ্টসাধ্য একটি ব্যাপার। খুব অল্প সময়ের মধ্যে, অর্থাৎ সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত কয়েক মাসের ভিতরে এইরকম একটি প্রতিবেদন তৈরি করেছেন। এই জন্য অবশ্যই সিজিএস কে ধন্যবাদ এবং এই টিমে যারা কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ। আবারও বলছি যে এই বিষয়টি নিয়ে আমাদের সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করা দরকার। আর একটি জিনিস মানে বলা দরকার, সেটা হচ্ছে যে এই স্যাংশন হওয়ার কারণে আমরা কিন্তু দেখেছি বিগত দিনেও যে অনেক সময় যখন জনগণের ভিতর ক্ষোভ উঠেছে, যখন কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে, ক্ষণিক সময়ের জন্য, কিছু সময়ের জন্য এই ধরনের ঘটনা কিন্তু কমে এসছে, কিন্তু তার মানে কিন্তু বলার সুযোগ নেই যে এই ঘটনা আবার ঘটবে না। এই স্যাংশনের মধ্য দিয়ে আমরা দেখছি যে কমে আসছে, কিন্তু পাশাপাশি যদি আমরা খেয়াল করি যে এই ঘটনাগুলি কিন্তু পত্রিকায় আসছে কমই জানি এবং এটি কমে গেছে, এটি বলার কোনো সুযোগ এখনো নেই। ধন্যবাদ সবাই। ধন্যবাদ মিস্টার নূর খান আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আপনি যথার্থই বলেছেন যে কমে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়, এর জন্য যথাযথ রাজনৈতিক অঙ্গীকার এবং সুস্পষ্ট অঙ্গীকার থাকা বাঞ্ছনীয়। সিজিএস এর এই রিপোর্টটি where at they enforce CGI appearances in Bangladesh, এই রিপোর্টটি সিজিএস এর ওয়েবসাইট www.cgs-pt.com এ ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। এটি এখন আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। আমি এবারে বলবার জন্য অনুরোধ করছি বাংলাদেশের নাগরিক আন্দোলনের আরেকজন সামনের সারির মানুষ, অত্যন্ত সক্রিয়, বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন বেলার প্রধান নির্বাহী, যিনি নিজেও এই জাতীয় ঘটনার ভুক্তভোগী এবং ভাগ্য ভালো যে শেষ পর্যন্ত তেমন কোনো খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে শেষ পর্যন্ত যেতে হয়নি। সৈয়দ রিজওয়ানা হাসান, যিনি নিজেও সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর একজন অ্যাডভাইজার, আমি অনুরোধ করছি অ্যাডভোকেট সৈয়দ রিজওয়ানা হাসানকে তার বক্তব্য রাখার জন্য। জি ধন্যবাদ। আলী রিয়াজ, আমাকে শোনা যাচ্ছে? জি, আমরা শুনতে পাচ্ছি। জি, আলী রিয়াজ ভাইকে অনেক ধন্যবাদ এমন একটি গবেষণাধর্মী প্রতিবেদন আমাদের সামনে প্রকাশ করার জন্য। কারা তারা ধরে নিয়ে যায় এটার ব্যাপারে আমি মনে করি না বাংলাদেশের 16 কোটি বলেন 18 কোটি বলেন কোনো মানুষের আর কোনো সন্দেহ আছে বলে। তারা কোথায় যায় এটা আমরা আসলে অনেকেই সুনির্দিষ্ট করে যাই না। যেমন আমার ক্ষেত্রেও যদি আমাকে জিজ্ঞেস করেন আমি সুনির্দিষ্ট করে বলতে পারবো না কোথায় যাওয়া হয়েছিল। তবে কেন তারা যায় এবং কেন এই ট্রেন্ডটা চালু করা হলো এটার দিকে যদি আমরা একটু দেখি, তাহলে আমার কাছে মনে হয় যে এই প্রক্রিয়াটাকে রাজনৈতিক বলা আসলে ভুল কিছু না। কারণ মানুষের মধ্যে একটা আতঙ্কের আবহ ছড়িয়ে দিয়ে ক্ষমতায় থাকাটাই কেন জানি আমার মনে হয় যে এই প্রক্রিয়ার একমাত্র কারণ। যে যেখানে বিরুদ্ধ মত পেশ করতে পারে, বিরুদ্ধ মত প্রকাশ করতে পারে, বিরুদ্ধ মত জানি কোনোভাবেই প্রকাশিত না হয়, সরকারের যে অন্যায়গুলো আছে, অবিচারগুলো আছে, তাদের আচরণে যে মাত্রা অতিক্রম করে যাওয়ার বিষয়গুলো আছে, সেগুলো যেন নাগরিকেরা কোনোভাবেই সেটা নিয়ে কথা বলতে না পারেন, সেজন্যই আসলে এই উঠিয়ে নিয়ে যাওয়াটা হয়।
এবং যখন দিনের পর দিন একটা নির্বাচন প্রক্রিয়াকে অস্বীকার করে ক্ষমতায় থাকার চেষ্টা করা হয়, তখন আসলে ভীতির আবহ ছড়িয়ে দেওয়া ছাড়া তো আর কোনো অপশন থাকে না। এই ভীতির আবহ ছড়িয়ে দিতে, রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এমন নগ্নভাবে এবং উলঙ্গভাবে ব্যবহার করা হয়, যে ব্যবহারের ফলে যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জনগণকে সুরক্ষা দেওয়ার কথা, জনগণ যদি কোনো কারণে হারিয়ে যায় তাকে খুঁজে এনে বের করে দেওয়ার কথা, সেখানে যদি তাদেরকে দিয়ে উল্টো কাজটা করানো হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কি স্যাংশন দিল না দিল সেটা পরের কথা, কিন্তু আমার তখন খুবই চিন্তা হয় যে তাহলে আমাদের দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ কি, আমাদের নাগরিকদের নিরাপত্তার ভবিষ্যৎ কি, এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাঙ্ক্ষিত ভূমিকা তাহলে কি হলো। আপনার বাসায় ডাকাত পড়লে আপনি পুলিশে যাবেন, আপনার বাসায় ডাকাত পড়লে আপনি র্যাবে যাবেন। এখানে উল্টো হচ্ছে, কয়েকজন আহ নিজের পোশাক পরে বা পোশাক না পরে আপনার বাসায় গেট ক্র্যাশ করে ঢুকে গিয়ে আপনার পরিবারের একটা সদস্যকে তুলে নিয়ে চলে যাচ্ছে, পরিচয় দিচ্ছে আমরা অমুক বাহিনী থেকে এসে, যাতে করে বাসার লোকজন আপত্তি না করে। তারপর যখন অমুক বাহিনীর অফিসে যাওয়া হয় তারা বলে যে আমরা তাদেরকে নিয়ে নিই, আবার কয়েকদিন পরে তাদের কাছেই ফিরে পাওয়া যায়। এটা তো ভূতের কারবারের মতন হয়ে যাচ্ছে। একটা পেশাদার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে তো এটা আমরা আশা করি না। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে রাজনৈতিক দলের সখ্যতা হোক, ভাব হোক, তাতে কোনো বিবাদ নেই, কিন্তু জনগণের যদি বৈরিতা হয়ে যায়, জনগণের যদি দূরত্ব তৈরি হয়, তাহলে সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ম্যান্ডেট, সে ম্যান্ডেটের জন্য অ্যাজ এ ট্যাক্স পেয়ার আমার তো আসলে ট্যাক্স দিতে খুব কষ্ট হবে, তাই না? এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমরা হচ্ছি প্রাইমারি স্টেক হোল্ডার, আমরা জনগণ। রাজনৈতিক দল আসবে যাবে, জোর করে কেউ হয়তো বেশি দিন কিছু থাকবে, কিন্তু এটা তো আসলে চিরস্থায়ী হতে পারে না। কিন্তু আমাদের সাথে যে দূরত্বটা হয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, তার কি হবে? আজকে দেখেন, একজন রাজনৈতিক নেতা মারা গেছে কি মারা যায়নি তাই নিয়ে তার ডিএনএ টেস্ট করার আবেদন করছে তার পরিবারের সদস্যরা। এই অবস্থায় আমরা নিয়ে গেছি দেশটাকে। এবং এইটা যে কেবল বাসা থেকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় তা না, আমরা আমাদের নিকটাত্মীয়দের খবরও পাচ্ছি না। ইলিয়াস আলী সাহেবের কোনো খবর নেই, এবং দেখেন তার স্ত্রী সধবা না বিধবা তা সে জানে না। একটু চিন্তা করবেন আপনার পরিবারের একজন সদস্যের প্রতি যদি এরকম হয়, কারণ there is something called natural justice in this world. প্রকৃতির ন্যায় বিচার, স্বাভাবিক ন্যায় বিচার বলে তো একটা কথা আছে। তখন আপনি কি করতেন? এখন আমি আমার ব্যাংকের থেকে টাকা উইথড্র করতে পারি না, কারণ আমি তো উত্তরাধিকার হইনি এখনো। আমার স্বামী বেঁচে আছেন কি মরে গেছেন এই জবাব তো আমাকে কেউ দিচ্ছে না। হ্যাঁ, ফলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি তো আমরা তাদেরকে কেমন করে আর তাদেরকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলবো? আজকে মার্কিন স্যাংশনের ফলে আপনারা যে গল্পটা 360 একটা লোককে ধরে নিয়ে একই গল্প বলতেন, একই প্রেস নোট দিতেন, একই প্রেস নোট, ক্রস ফায়ারে মারা গেছে, তারপর ওটা শব্দ বদলে এনকাউন্টারে এসছে, আপনারা অস্ত্র উদ্ধার করতে নিয়ে যেতেন, সে সময় গোলাগুলি হতো। আপনাদের এত সফিস্টিকেটেড টেকনোলজি আছে, যাকেই অপহরণ করে নিয়ে যান বা যেই অপহৃত হয়ে যায়, পরদিন দেখা যায় যে তার বিরুদ্ধে তার পরকীয়ার একটা গল্প বেরোয় চলে আসে। তার ফোন ট্যাপ করতে পারেন, অথচ যাকে গ্রেফতার করলেন তাকে নিয়ে যখন অস্ত্র উদ্ধার করতে যান, তখন সেটা আগে একটু জানতে পারেন না যে সে কাকে খবর দিয়ে রাখতেছে, যাতে করে অন্য পক্ষ থেকে আপনার উপর গুলি না ছাড়ায় আপনাকেও গুলি করে তাকে মারতে বাধ্য করতে না হয়। এই যে গল্পটা একটা জাতিকে মানতে বাধ্য করা হলো। আমরা তো বুদ্ধিহীন একটা জাতি না, আমরা তো আয়োডিন যুক্ত লবণ খেয়ে বড় হওয়া জাতি। আমাদের যথেষ্ট পরিমাণ বুদ্ধি আছে, বিচার বিশ্লেষণ ক্ষমতা আছে। আমাদেরকে অসহায় করে রেখে, যেখানে সংবিধান বলছে জনগণ সকল ক্ষমতার উৎস, সেখানে আমাদেরকে অসহায় করে রেখে রাষ্ট্র পরিচালনা, বাহিনী পরিচালনা শেষ পর্যন্ত কি দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে? তা তো হতে পারে না। কাজে এগুলো রাজনৈতিক উদ্দেশ্যে করলে কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধিত হবে না, কারণ রাজনীতির কেন্দ্রবিন্দুতেও জনগণকেই রাখতে হবে, জনগণের চাওয়া পাওয়াকে রাখতে হবে। এই ভীতির আবহ থেকে এ জাতি বের হয়ে আসতে চায়। বের হয়ে আসার জন্য আমরা কথা বলছি,
আপনারা গবেষণা করছেন, সংবাদপত্র লিখে যাচ্ছে, যাদের স্বজনেরা হারিয়ে গেছে, মায়ের ডাক বা এরকম কয়েকটা ব্যানারের অধীনে তারা এক হয়েছেন, জনগণের কথাগুলো শুনবার চেষ্টা করবেন, দেয়ালের লেখাগুলো পড়ার চেষ্টা করবেন, সে মোতাবেক দয়া করে আপনারা রাজনীতি সাজাবেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আমাদের টাকায় চলে, এই সাংঘাতিক সফিস্টিকেটেড, আমরা শুনি অত্যন্ত উৎকর্ষ, অত্যন্ত আধুনিক আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, তাদের এই সমস্ত কর্মকলাপে যদি তাদের নাম বারবার ব্যবহৃত হয়, তাহলে তাদেরকে আমরা আধুনিক কেমন করে ভাববো, জনবান্ধব কেমন করে ভাববো? আমরা তা কোনোভাবেই ভাবতে পারবো না। সত্যিকার অর্থে জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গড়ে তোলার দাবিটা তো আমাদের। এটার সাথে মার্কিন স্যাংশনের প্রশ্ন আসে কেন? এটার সাথে মার্কিন স্যাংশনের প্রশ্ন আসলে প্রত্যেকেরই উচিত বসে তার কর্মকাণ্ডগুলোকে আবার গভীরভাবে ভেবে তারপরে সংশোধনের পথে হাঁটা। আর এখনো পর্যন্ত যারা নিখোঁজ আছেন তাদের খোঁজ অতি অবশ্যই জনগণের সকলের সামনে দিয়ে দেওয়া, পরিবার পরিজনকে দেয়া তো অবশ্যই কর্তব্য। আমাদেরকে আমাদেরকে বৈরী ভেবে, আমাদেরকে শত্রু ভেবে, নাগরিক সমাজকে শত্রু ভেবে, জনগণকে শত্রু ভেবে আমাদেরকে প্রতিনিয়ত অপমান করে কোনোভাবেই রাজনীতিকে জনবান্ধব আখ্যায়িত করা যায় না, কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনবান্ধব আখ্যায়িত করা যাবে না। আমরা চাই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের ভরসার কেন্দ্রবিন্দুতে পরিণত হোক। তারা অতীতে এক সময় কিন্তু তারা ছিল যে আমাদের সকল বিপদে, আমাদের সকল বৈরী আবহে আমরা তাদের কথা ভেবেছি, এখন আর আমরা ভাবতে পারছি না। আমরা যাতে আবার ভাবতে পারি, এই জন্য খুব জরুরি হচ্ছে আস্থা ফিরিয়ে আনা। এবং এর প্রথম কাজ হচ্ছে এখনো পর্যন্ত যারা নিখোঁজ আছেন তারা কোথায় আছেন তাদের সম্পর্কে জানানো, এবং যারা বারবারই তো মায়ের ডাক থেকে বলা হয় যদি বেঁচে না থাকে তাহলে বলে দেন লাশটা কোথায় আছে, একটু কবরটা জিয়ারত করি বা একটা গায়েবানা জানাজা পড়ে দিই। আমি তো মনে করি যে মানুষ হিসাবে এইটুকু না আমাদের তো একদম ন্যূনতম চাহিদা, এটা তো পূরণ না করার কোনো কারণ নেই। দয়া করে আমাদেরকে আরো অপমানিত করবেন না, আমাদের সাথে দূরত্ব আর বাড়াবেন না। দূরত্ব কিভাবে কমানো যায়, কি কাজগুলো করলে কমবে সেটা আপনারা করেন, এবং আপনারা জনগণেরই বন্ধু হবেন। রাজনৈতিক দলের বন্ধু হবেন কি না হবেন সেটা আপনারা বিচার করবেন। তাদের সকল ন্যায় কাজে আপনারা অবশ্যই বন্ধু থাকবেন, তাদের সাহায্য করতে গিয়ে আমাদের সাথে দয়া করে বৈরিতা করবেন না। এটা কোনোভাবেই একটা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ অ্যাডভোকেট রিজওয়ানা হাসান। এবার বলবার জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুলকে। আসিফ নজরুল, এই ধরনের ঘটনাবলীর আইনগত দিক, আমাদের এই গবেষণা প্রতিবেদন এবং সংবিধান কি বলে আর বাস্তবে কি হয় সেটিও একটু বোঝার চেষ্টা করবো আপনার কাছ থেকে। প্রফেসর আসিফ নজরুল। আচ্ছা, আমি প্রথমে সিডিএস কে এবং অধ্যাপক আলী রিয়াজ এবং তার টিমকে ধন্যবাদ জানাই। অত্যন্ত জনগুরুত্ব সম্পন্ন বিষয়, এটা যতবার আলোচনায় আনা হবে ততবার আমরা আশা করতে পারি একজন প্রেশার তৈরি হবে। তো আমার কাছে মনে হয়েছে কি, যেহেতু রিয়াজ ভাই নিজে ইনভলভ আছেন, এই রিসার্চটা কিন্তু আরো ইনডেপথ করার স্কোপ রয়েছে। ইভেন এক্সিস্টিং যে আপনার ইয়ে আছে, ইনফরমেশন আছে, সেটা অ্যানালাইসিসের সঙ্গে কিছু দিক দেখানোর প্রয়োজন রয়েছে। যেমন আপনারা যে দেখিয়েছেন যে গুম হয়েছে, নাম্বারটা খুব অল্প। আমরা যে গুমের ভয়াবহতা জানি ওইটাকে ঠিক কারেক্টলি রিফ্লেক্ট করে না। এখন আপনি যদি টাইম স্প্যানটা অ্যানালাইসিস করতেন, যে ইলেকশনের পর পর বা ইলেকশনের আগে বিশেষ করে এই গুমের ঘটনা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অনেক বেড়ে যায়। আগের কিছু উদাহরণ দিতে তাহলে বোঝা যেত যে এখন যে রেটে হচ্ছে সেটার চেয়েও ভয়াবহ ভবিষ্যতে হতে পারে ইলেকশনের আগে আগে, যেটা আমাদের ইয়ে ভাই বলেছেন, নূর খান ভাই বলেছেন। আর এটা হচ্ছে কি, আপনারা যখন অ্যানালাইজ করছেন, একটা স্লাইড দেখিয়েছেন, স্থানের স্লাইড, সেখানে আমি লক্ষ্য করে দেখলাম সবচেয়ে বেশি হয় ঢাকায়, চিটাগাঙ্গে। এটা কেন, এটা একটু এক্সপ্লেইন করা প্রয়োজন। বিকজ ঢাকা এবং চিটাগাং পলিটিক্যালি প্রচন্ড ইম্পর্টেন্ট। এটার সাথে কোনো রিলেশন আছে নাকি, এই দিকটা একটু আলোকপাত করা প্রয়োজন। আমার কাছে একটা জিনিস আমি খুব এক্সপেক্ট করছিলাম, যে শুধু সংবাদপত্রের রিপোর্টকে প্রোফাইলিং না করে, অ্যানালাইসিস না করে, আপনারা যেহেতু একটা প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তরের জন্য যারা গুম থেকে ফিরে এসছে তাদেরকে একটু তাদের পরিবারের সাথে কথা বলা যেত। আমি জানি তারা সবাই বলতে আমরা কথা বলতে চাই না, তারপর তো আপনি সেটা জিজ্ঞেস করতে, আমি সাংবাদিক ছিলাম, আমি জানি যে আপনি কথা বলতে চান না কেন, ভয়ে, সে বলতো ভয়ে বা কোনো কিছু বলতো। সেটাই যদি আমি দিতে পারতাম যে আমরা ফিরে আসার মতো 20টা পরিবারের সাথে কথা বলেছি, পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি, প্রত্যেকেই বলছে তারা কথা বলতে চায় না। কেন চায় না? ভয় চায় না, বা কেন চায় না সেটাও বলতে চায় না। তারপরে কত ভয়। প্লাস আপনারা যদি সংশ্লিষ্ট থানাগুলাকে, ওসি গুলাকে জিজ্ঞেস করতেন
পুলিশের যে কনসার্ন ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের জিজ্ঞেস করতেন, এই যে গুমের অভিযোগের পরে এই লোকটা ফিরে আসলো, আপনারা কেন তাদের সাথে কথা বলে আপনারা কেন জানাচ্ছেন না কি হয়েছিল? হিউম্যান রাইটস এনজিও গুলো আছে তাদের সাথে কথা বলে যে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে কেন মামলা করছেন না। এটা আরো অনেক ক্লিয়ার একটা চিত্র পাওয়া যেত। আমরা ওই জায়গার তথ্যেই থেমে আছি, তারা কথা বলতে চায় না। আমি বিশ্বাস করি এটা ইনভেস্টিগেট করে আরো কিছু বাড়তি তথ্য জোগাড় করা যায়, যেটা খুব প্রয়োজন, সেটা বোঝাটা প্রয়োজন যে কি পরিমাণ ভীতির পরিবেশ সৃষ্টি হয়েছে যে তারা কথা বলতে চায় না। এটা করা যেতে পারে, এটা এখনো স্কোপ আছে, আপনারা করবেন আশা করি। আরেকটা কথা আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট হাইলাইট করা, যে আমরা অনেকে বলছি মার্কিন স্যাংশনের কারণে গুমের ঘটনা কমে গেছে। যদি এটা সত্যিও হয়, এটাতে আত্মপ্রসাদ লাভ করার কোনো কারণ নাই। দেখেন, গুমের পরিস্থিতি যেন বন্ধ হয়, গুম যেন বন্ধ হয়, যারা গুম করেছে তাদের জন্য বিচার হয়, এই জন্য তিনটা পক্ষ থেকে সবসময় দাবি করা হতো। একটা হচ্ছে বাংলাদেশের নাগরিক সমাজ, বিশেষ করে ভুক্তভোগী পরিবার, এই সমস্ত দাবি, বিশেষ করে মায়ের ডাক, এবং আমরা বিভিন্ন ভাবে যখন করতাম তখন আমাদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা হতো, আমলেই নেওয়া হতো না। মায়ের ডাক পরিবার থেকে আমি অনেককে দেখেছি কাঁদতে কাঁদতে বলেছে, প্রধানমন্ত্রী আমাদের সাথে একটু কথা বলে। আমরা তো কথায় কথায় বলি, ওনার মতো জনমাধ্যম মানুষ হয় না, উনি স্বজন হারানোর বেদনা উনি একমাত্র অনুভব করতে পারেন। তা আমরা যখন রাজপথে দেখতাম মায়ের ডাক এভাবে কান্নাকাটি করছে, প্রধানমন্ত্রী আমাদের সাথে একটু কথা বলে, কোনোদিন তো এটার উত্তরই দেওয়া হয় নাই। তো এটা অভ্যন্তরীণ চাপ থেকে হয় নাই। হিউম্যান রাইটস অর্গানাইজেশন, ভুক্তভোগী, মায়ের ডাকের হাহাকার, সেটার রেসপন্স হিসাবে গুম কমে যায় নাই, যদি কমে গিয়ে থাকে। সেকেন্ড প্রেশারটা আসে ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে, এবং এখানে খুব ডকুমেন্টেড প্রেশার আছে। যেমন আপনারা জানেন যে আমাদের যে কমিটি এগেইনস্ট টর্চার রয়েছে, তারা 2019 সনে বাংলাদেশের যে ইনিশিয়াল রিপোর্ট ছিল তার ভিত্তিতে কিছু অবজারভেশন দিয়েছিল। সেখানে ক্যাটাগরি তারা অনেক কথা বলেছে, খুব সংক্ষেপে আমি বলি। একটা কথা বলেছে যে নিউমারাস, মানে অসংখ্য, ক্রেডিবল, বিশ্বাসযোগ্য এবং কনসিস্টেন্ট রিপোর্ট পাওয়া যাচ্ছে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সে, যেটা বাহিনী জড়িত, বিশেষ করে তারা র্যাবের কথা বলেছে, তাদের অবজারভেশনে কমিটি এগেইনস্ট টর্চার। তারপর হচ্ছে এই সমস্ত ঘটনা যখন মামলা করতে যায়, পুলিশ শুধু রিফিউজ করে না মামলা নিতে, যারা মামলা দিতে আসে তাদেরকে নানাভাবে হ্যারাস করে, থ্রেট করে, তাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নিয়ে এক ধরনের পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে, মামলাই করতে না চায়। থার্ড, তারা বলেছে এটা নিয়ে যারা হিউম্যান রাইটস ডিফেন্ডাররা কথা বলে তাদের এগেইনস্টে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আইসিটি অ্যাক্ট, এই সমস্ত ভাবে মামলা করা হয়, হয়রানি করা হয়। তারপর তারা অনেকগুলো রেকমেন্ডেশন দিয়েছে। এর মধ্যে একটা ছিল এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশনটাকে র্যাটিফাই করা। তারপর হচ্ছে যে সমস্ত জায়গায় নাগরিক আটক রাখা হয় বলে মানুষের সন্দেহ, শুধুমাত্র জেলখানা না, হাজত বা ডিবির অফিস বা ডিজিএফআই অফিস, সেই সমস্ত জায়গায় যে ইন্ডিপেন্ডেন্ট অথরিটি আছে, নাগরিক সমাজের প্রতিনিধি নিয়ে তাদেরকে নিয়ে সেখানে পরিদর্শনের ব্যবস্থা করা, গুমকে একটা আইনে একদম স্পষ্টভাবে একটা স্বতন্ত্র অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া, এবং এই যে ইন্টারন্যাশনাল যে তদন্ত, যে বিভিন্ন ম্যান্ডেট হোল্ডাররা আছে, বিভিন্ন হিউম্যান রাইটস বডির আন্ডারে যে ম্যান্ডেট হোল্ডার আছে, এবং 9টা ম্যান্ডেট হোল্ডার বাংলাদেশে পরিদর্শনে আসার জন্য অনুমতি চেয়েছে সরকারের কাছে, একটা অনুমতিও দেওয়া হয়নি। তার মধ্যে একটা ছিল ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, এই ওয়ার্কিং গ্রুপও বাংলাদেশে আসতে চেয়েছে, তাদেরকে অনুমোদন দেওয়া হয়নি। তো এই সমস্ত দিকে আলোকপাত করে তারা এই রেকমেন্ডেশন গুলো করেছে। একটা রেকমেন্ডেশন করেছে আপনার 2019 সনে, আরেকটা করেছে ইউনিভার্সাল পিরিয়ডিক্যাল রিভিউর সময় 2018 সনে, একই রকম রেকমেন্ডেশন করেছে কমে পারে। আজ পর্যন্ত কোনো জবাব দেওয়া হয় নাই। এমনকি এই সমস্ত রেকমেন্ডেশন ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হলো, এটা বাংলাদেশকে 9 আগস্ট 2020 মধ্যে জানাতে বলা হয়েছিল, ক্যাট, কমিটি এগেইনস্ট টর্চার, এটার কোনো রেসপন্ডই বাংলাদেশ দেয় না। কাজে আমরা সেকেন্ড অনুসন্ধান হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠানগুলো বা জাতিসংঘের চাপে সরকার গুমের পরিমাণ কমিয়ে দেয় নাই। থার্ড সম্ভাবনা কি, যে মার্কিন নিষেধাজ্ঞার চাপে। এটা আমরা স্পষ্টভাবে দেখছি, মার্কিন নিষেধাজ্ঞার পরে গুমের ঘটনা নাই বা ড্রাস্টিক্যালি কমে গেছে। কেন কমে গেছে? যদি তারা দেশের ইমেজের কথা চিন্তা করতো, তাহলে তো হিউম্যান রাইটস কাউন্সিল বা কমিটি এগেইনস্ট টর্চার তারা বলার পর এটা বন্ধ করতো। যদি তারা বাংলাদেশের নাগরিকদের স্বার্থ, তাদের উদ্বেগ, তাদের হাহাকারের কথা চিন্তা করতো, তাহলে মায়ের ডাকের আন্দোলনের পরে করতো। তারা এটা বন্ধ করেছে মার্কিন নিষেধাজ্ঞার পরে। তাহলে কারণটা কি? এটার একটাই কারণ হতে পারে, নিষেধাজ্ঞার কবলে যারা পড়েছে তাদের অবাধ যাতায়াত বন্ধ হয়ে যাবে, তাদের কোনো সম্পত্তি থাকলে ওই সমস্ত জায়গা থাকলে সেটা ফ্রিজ হয়ে যাবে, তাদের সন্তানদের জন্য তারা একটা সেকেন্ড হোম করছে, সে উজ্জ্বল নিশ্চিত ভবিষ্যৎ থ্রেটেন্ড হয়ে যাবে। ব্যক্তিগত ক্ষতির আশঙ্কা থেকে, ব্যক্তিগত অসুবিধার আশঙ্কা থেকে গুমের
ঘটনা বন্ধ রাখা হয়েছে বা কম রাখা হয়েছে। এবং আমার আশঙ্কা যখন এই নিষেধাজ্ঞার চাপ কমে যাবে, আন্তর্জাতিক ভূ রাজনীতির কারণে যে কোনো সময় এটা হতে পারে, তখন আবার পুরাদমে গুম শুরু হবে, ইলেকশনের আগে বিশেষ করে। কাজে আমরা যেন মানে ছোট ছোট ঘটনা দেখে আমরা যেন বিভ্রান্ত না হই। গুম যদি বন্ধ হয়ে থাকে, কমে থাকে, তাহলে গুম যারা করতো তাদের ব্যক্তিগত অসুবিধা, সমস্যা এবং ব্যক্তিগত দুর্ভোগের কথা চিন্তা করে তারা সাময়িকভাবে বন্ধ রেখেছে। বাংলাদেশের নাগরিকের স্বার্থ বা আন্তর্জাতিক মানবাধিকার চাপের মুখে তারা এটা করে নাই। কাজে আমরা মনে করি এটা ব্যাপারে আমাদের নিরন্তর লড়াই চালিয়ে যেতে হবে এবং এই ব্যাপারে আমাদের ভবিষ্যৎ গবেষণা অব্যাহত রাখতে হবে। আমি সিডিএস কে আর একটু ইনডেপথ রিপোর্ট করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ধন্যবাদ প্রফেসর আসিফ নজরুল, আপনার মূল্যবান বক্তব্যের জন্য এবং আপনার পরামর্শ নিশ্চয়ই আমাদের বিবেচনার মধ্যে থাকবে। আমি পর্যায়ে বলবার জন্য অনুরোধ করছি সুশাসনের জন্য নাগরিক, সুজন সম্পাদক এবং বাংলাদেশের নাগরিক আন্দোলনের একেবারেই পুরোধা ব্যক্তিত্ব, সামনের সারির মানুষ, ডক্টর বদিউল আহমেদ মজুমদারকে। ডক্টর বদিউল আহমেদ মজুমদার। অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমি প্রথমেই সিজিএস কে ধন্যবাদ দেই, প্রফেসর আলী রিয়াজ এবং তার টিমকে ধন্যবাদ দেই এই গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরার জন্য। এরপরে আমাদেরকে আরো বিভিন্ন দিক এই যে গুমের ঘটনার বিভিন্ন দিক সম্পর্কে আমাদেরকে অবগত করার জন্য। সিজিএস কে ধন্যবাদ দেই বিশেষভাবে যে কিছুদিন আগে বিচার বহির্ভূত হত্যা নিয়ে আপনারা অন্য একটা প্রোগ্রাম করেছেন এবং এর ধারাবাহিকতায় আপনারা এই প্রোগ্রামটা করেছেন। এবং এই বিষয় নিয়ে যত আলাপ আলোচনা হয়, যত আমরা সোচ্চার হই, ততই কিন্তু যে সম্ভাবনা, অন্তত কিছুটা সম্ভাবনা সৃষ্টি হয় যে এর থেকে পরিত্রাণের। তো আমি আন্তরিকভাবে ধন্যবাদ দেই। এখানে অনেক আলাপ আলোচনা হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে। তো আমার মনে হয় যে আগের যে আপনারা বিচার বহির্ভূত হত্যার এখন গুম, এর মধ্যে অবশ্যই একটা যোগসূত্রতা আছে। যারা গুম হচ্ছে তাদের কেউ কেউ খুন হচ্ছে, তাদের কেউ কেউ বিচার বহির্ভূত হত্যার শিকার হচ্ছে, আর কিছু সংখ্যক মুক্তি পাচ্ছে, আর কিছু সংখ্যকের কোনো খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না। তো এই দুটো জিনিস, যে বিচার বহির্ভূত হত্যার গুম, একই যোগসূত্রে গাঁথা, একই সুতায় গাঁথা। আরেকটা যে জিনিস আমার কাছে মনে হয়, এই যে গুম খুন এগুলোর বিবর্তন ঘটছে। আমার মনে আছে একটা এই গুমের ঘটনাকে কেন্দ্র করেই আমার একজন এই যে গুমের সাথে জড়িত কিংবা গুমের অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তির সাথে একজন এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলাপ হওয়ার সুযোগ হয়েছিল। তিনি আমার বলেছিলেন, যে কথা বলেছিলেন যাতে আমি চরমভাবে উদ্বিগ্ন হয়েছিলাম। তিনি বলেছিলেন যে আপনারা যা করার চেষ্টা করছেন আমরা তাই করার চেষ্টা করছি, কিন্তু আপনারা যেভাবে করছেন এভাবে হবে না। তো তার দ্বারা তিনি যেটা বুঝাতে চেয়েছিলেন আমার কাছে মনে হয়েছে, সেটা হলো যে আমরা খারাপ লোকগুলোকে আমরা এই যে বিচার বহির্ভূত হত্যা এবং গুমের মাধ্যমে তাদেরকে এই যে নির্মূল করার চেষ্টা করছি, আপনারাও তাদের থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছেন, কিন্তু আপনারা যে পদ্ধতিতে করছেন তাতে হবে না। তো তার মানে কি, যে তাদের প্রচলিত ন্যারেটিভ যে খারাপ লোকগুলোকে তারা যে বিভিন্নভাবে হয় গুমের শিকার করে কিংবা হত্যার মাধ্যমে আমাদেরকে মুক্ত করার চেষ্টা করছেন এই তাদের অপকর্ম থেকে, তাদের এই যে আইন বহির্ভূত এবং যে অন্যায় কাজ থেকে আমাদেরকে মুক্ত করার চেষ্টা করছেন। এটা ছিল প্রচলিত ন্যারেটিভ, কিন্তু এরপরে যেটা আমরা দেখছি এটা সুস্পষ্ট, যেটা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে, এবং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে এই যে সম্প্রতি নয়, বহু আমাদের স্বাধীনতার পরবর্তীকাল থেকেই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। এবং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত যে হচ্ছে এটার এবং এই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ার ফলে যে ভয়ের আবহাওয়া সৃষ্টি হয়েছে, তার কিন্তু আমরা এই যে ভয়াবহ প্রভাব আমরা উপলব্ধি করেছি। যে এমনকি 2014 সালের নির্বাচনের আগে বাজারে একটা গুজব আছে, বাজারে একটা কথা প্রচলিত আছে, এটা গুজব নয়, সম্ভবত সত্য, যে এই যে একতরফা নির্বাচনের সাথে
যে এই ধরনের একটা হুমকি কিংবা এই ধরনের একটা ভয় এর এর যোগসূত্রতা আছে। অর্থাৎ যারা এই ওই নির্বাচনটা পরিচালনা করেছেন তাদের আশঙ্কা ছিল, কারো কারো আশঙ্কা ছিল যে তারা যদি ওই নির্বাচনটা পরিচালনা না করেন তাহলে হয়তোবা তারা এই গুমের কিংবা বিচার বহির্ভূত হত্যার শিকার হতে পারেন। তো এটার যে ভয়াবহ এই যে গুম খুনের যে ভয়াবহ দিক, যেটা আমাদের জাতিকে চরমভাবে এই যে তার বিরূপ প্রভাব জাতির উপর চরমভাবে পড়ে, এটা তার একটা জাজ্জল্যমান উদাহরণ। আর যে আমাদের এই যে আপনারা বেশ কয়েকজনই বলেছেন যে আমাদের নির্বাচন আসছে, এই নির্বাচন যত ঘনিয়ে আসবে যে এবং এই স্যাংশনের যত যে প্রভাবটা যত আরো হালকা হবে যত সময় যাবে এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে, তো এই সমস্যাটা আরো প্রকট হতে পারে। তো এই নিঃসন্দেহে সেই সম্ভাবনা রয়েছে। আর আরেকটা কারণও কিন্তু আমাদের এই গুম এবং বিচার বহির্ভূত হত্যা আরো বৃদ্ধি পেতে পারে, সেটা হলো আমাদের গভর্নেন্স ফেইলিউর, আমাদের সুশাসনের অভাব। যে বিবর্তনের দিকে যদি আবার নজর দেই, যে খারাপ লোকদের থেকে আমাদেরকে মুক্ত করা ন্যারেটিভ থেকে, তারপরে আমরা দেখছি যে এটা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে, এটা ব্যবসায়িক উদ্দেশ্য ব্যবহৃত হওয়ার আমরা লক্ষণ দেখছি। এই যে আমরা দেখছি যে যারা গুমের শিকার হচ্ছে তাদের বিরাট সংখ্যক ব্যবসায়ী এবং বিরাট সংখ্যক সমান সমান তারা রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। তো এটা কেন হচ্ছে? আমার মনে হয় এই যে আমাদের দেশে লাগামহীন দুর্নীতি, লাগামহীন লুটপাট হচ্ছে, এই লুটপাটের মধ্যে আমাদের ওয়ার্ড লর্ড সৃষ্টি হচ্ছে। বিরাট বিরাট যে অনেক ব্যক্তিরা অনেক এই যে কি বলে গ্রুপ সৃষ্টি হচ্ছে, যারা বিরাট অর্থকরীর মালিক হচ্ছে, যারা বিরাট অর্থবিত্তের মালিক হচ্ছেই নয়, তাদের এই অর্থবিত্ত রক্ষা করার জন্য তাদের ব্যক্তিগত বাহিনী তারা সৃষ্টি করছে, কিংবা তারা এই যে আমাদের সরকারি বাহিনীকে ভাড়া করছে। এবং আমার মনে হয় যে আমাদের যত এই লাগামহীন দুর্নীতি, দুর্বৃত্তায়ন এবং অর্থবিত্তের এই মালিকানা যখন কেন্দ্রীভূত হতে থাকবে, এটা রক্ষা করার জন্য তাদের ব্যক্তিগত বাহিনী এবং এইভাবে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদেরকে ভাড়া নেওয়ার প্রবণতা আরো বাড়বে। তো এটা আমাদেরকে একটা বেসামাল পর্যায়ে নিয়ে যেতে পারে, আমাদেরকে একটা ওই যে অকার্যকর রাষ্ট্রে পরিণত করে ফেলতে পারে, যে শুধু রাজনৈতিক উদ্দেশ্যেই নয়, ব্যবসায়িক স্বার্থে এবং তাদের অর্থবিত্ত রক্ষার স্বার্থে কিন্তু এটা ব্যবহৃত হতে পারে এবং হয়েছে, আমি নিশ্চিত। তো আমরা এবং এই অবস্থা চলতে থাকলে আমরা কেউ নিরাপদ নেই। আমরা যে এখন যারা যে এই সব কর্মকাণ্ডের সাথে যুক্ত আছে, কিংবা যারা এই গুম কুম কিংবা খুন এই অস্ত্র ব্যবহার করছে তাদের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কিংবা তাদের সমালোচনাকারীর বিরুদ্ধে, তারাও কিন্তু দীর্ঘমেয়াদী ভাবে নিরাপদ নয়। কারণ প্রেক্ষাপট যদি বদলায়, এই অস্ত্র তাদের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। তাই আজকে আমরা নাগরিক সমাজের পক্ষ থেকেই নয়, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকেই নয়, আজকে সময় এসছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে, আমি নিশ্চিত যে তাদের মধ্যে একটা অংশ আছে যারা এর সাথে জড়িত নয়, এবং এই যে অপকর্মগুলো ঘটছে তারা এই অপকর্মগুলো সমর্থন করে না, এবং এই অপকর্মগুলো বন্ধ হোক তারা চায়। তো আমার মনে হয় আজকে আমাদের যে উই নিড টু ট্রাই টু রিচ আউট টু দেম, এবং আমি জানি না এটা সম্ভব হবে কিনা, এবং তাদের পক্ষেও সোচ্চার হওয়া কিংবা তাদের অবস্থান স্পষ্ট করা সম্ভবপর হবে না, যে তারা যে এর পক্ষে নয়, এই সকল অপকর্মের পক্ষে নয়, সুস্পষ্ট করা সম্ভবপর হবে কিনা। তবে আমার মনে হয় আমাদের প্রচেষ্টা চালানো প্রয়োজন। আর আরেকটা যেই কাছে আমার হয় যে যুক্তিটা কাজে লাগতে পারে, সেটা তো এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
তাদের গৌরবোজ্জ্বল ভূমিকা আমাদের স্বাধীনতা আন্দোলনে, আমাদের মুক্তিযুদ্ধে তারা প্রাণ দিয়েছে, তাদের পূর্বসূরীরা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, এবং তারা এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, তাদের নাগরিক অধিকার এগুলো সমুন্নত রাখার জন্য তারা তাদের পূর্বসূরীরা, তাদের কারো কারো পরিবারের সদস্যরা চরম আত্মত্যাগ করেছে। তো আমার মনে হয় আমাদের we need to try to reach out to them. আর এই যে গবেষণাটা হলো, আসিফ নজরুল আরো কিছু কিছু দিকের দিকে নজর দেওয়ার জন্য বলেছেন। আমার মনে হয় এই রকম গবেষণা আরো হওয়া দরকার, আরো বিস্তৃত পরিসরে হওয়া দরকার। আরো অন্যান্য ব্যক্তিদেরকে 71 জনের নিয়ে গবেষণা হয়েছে, 71 জনকে আপনারা চিহ্নিত করতে পেরেছেন। আমার মনে হয় অন্যান্যদেরকেও এই গবেষণার আওতায় এনে অন্যদেরকেও চিহ্নিত করে এবং তাদের সম্পর্কে আরো সুস্পষ্ট তথ্য যদি তুলে ধরা যায়, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের নাগরিকদের মধ্যেও এবারে এর মধ্যে আমি মনে করি যে একসময় যেই মনোভাব ছিল, এক সময়ের মধ্যে যে এইসব অপকর্মের ব্যাপারে ব্যাপক জনমত ছিল, যে খারাপ লোকদেরকে তারা খারাপ লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, আমার মনে হয় এর থেকে আমরা বোধহয় সরে এসেছি। আমার মনে হয় এখন অনেকের মধ্যেই দেশের নাগরিকদের একটা বিরাট অংশের মধ্যে উপলব্ধি সৃষ্টি হয়েছে যে এগুলো বন্ধ হওয়া দরকার। তো আমার মনে হয় এই ধরনের গবেষণা অব্যাহত থাকলে, আরো গভীর পর্যালোচনা করলে, বিশ্লেষণ করলে, আমার মনে হয় নাগরিকদের মধ্যে এই ব্যাপারে জনমত আরো ব্যাপক আকার ধারণ করবে এবং আরো ব্যক্তিরা সোচ্চার হবে, সক্রিয় ভূমিকা নেবে। তাহলে আমরা হয়তো এর থেকে পরিত্রাণ পেতে পারি। তো আমি আর কথা বাড়াবো না, আমি এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর অদিল আলম মজুমদার আপনার পরামর্শের জন্য। আমি এরপরে সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন নিব। তাই জানিয়ে রাখা ভালো যে ডক্টর মজুমদার বলছিলেন, কিছুটা প্রফেসর আসিফ নজরুল উল্লেখ করছেন যে 71 জনকে নিয়ে গবেষণা করা, বা ব্যাপারটা আসলে সেরকম নয়। আমরা 3 বছরকে বেছে নিয়েছিলাম, 2019 সালের জানুয়ারি থেকে 2021 সালের ডিসেম্বর পর্যন্ত, এই 3 বছরে, এবং মোটামুটি একটি স্বাভাবিক অবস্থা, যদিও দৃশ্যত স্বাভাবিক, এটিকে স্বাভাবিক অবস্থা অনেকেই বলতে চাইবেন না এবং স্বাভাবিক অবস্থা হয়তো নয়। এবং প্রফেসর আলী রিয়াজ তার সূচনা বক্তব্যে উল্লেখ করছিলেন যে নির্বাচনের আগে পরে কি ধরনের ঘটনা ঘটে, সেগুলো আমরা এই সময়টাতে বিবেচনার মধ্যে নেইনি, কারণ ওই সময়কার পরিস্থিতিটা আরো ভয়াবহ। অতীতে তথ্যপত্র ঘাটলে সেটি দেখা যায়। বাংলাদেশের গণতন্ত্রের সংকটের সঙ্গে সম্পর্কিত এই গুমের ঘটনা আমি আগে উল্লেখ করেছি যে এই রিপোর্টটি যেটি নিয়ে আজকে আমরা আলোচনা করছি, এটি সিজিএস এর ওয়েবসাইটে এখন অ্যাভেলেবল, যেটি প্রফেসর ডক্টর মজুমদার উল্লেখ করছিলেন যে আমরা কিছুদিন আগে আরেকটি রিপোর্ট প্রকাশ করেছি, যেটিরও নেতৃত্ব দিয়েছিলেন প্রফেসর আলী রিয়াজ, বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে এক্সিকিউশনস অ্যাট উইলস। এই রিপোর্টটিও অ্যাভেলেবেল আছে সিজিএস এর ওয়েবসাইটে এখন। এবং সেই সঙ্গে এটিও আলোচনার মধ্যে আজকে ছিল যে আমরা বাংলাদেশের গণতন্ত্রের সংকটের সঙ্গে গণমাধ্যমের সংকটটিও অনেক সময় কথা বলি, এবং বাংলাদেশের গণমাধ্যমের মালিকানা নিয়ে সিজিএস আরেকটি স্টাডি করে, যেটিরও নেতৃত্ব দিয়েছেন প্রফেসর আলী রিয়াজ, এবং সেই রিপোর্টটিও আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে। এবং এর জন্য একটা ডেডিকেটেড ওয়েবসাইটও আছে, bdmediaowners.com। সেখানেও ওই রিপোর্টটি, অর্থাৎ বাংলাদেশের গণমাধ্যমের মালিক যারা, এই রিপোর্টটি সেখানে বাংলা এবং ইংরেজি ভার্সন দুটোতেই অ্যাভেলেবেল আছে। এবং ডিজিটাল সিকিউরিটি একটা বহুল আলোচিত বাংলাদেশের এই আইন নিয়েও সিজিএস গবেষণা কর্ম করছে, সেখানে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হিসেবে প্রফেসর আলী রিয়াজ রয়েছেন। এবং এই গবেষণা কর্মের আমরা 2020 সালের জানুয়ারির পর থেকে প্রতিটি ডিএস এর অধীনে হওয়া মামলা ট্র্যাক করছি। ডিএস ট্র্যাকার নামে এই সাইটটিও আপনার freedominfo.net, এই ওয়েবসাইটে গেলে ডিএস সংক্রান্ত আমাদের গবেষণা কর্ম এবং প্রতিটি মামলার তথ্যপত্র পাবেন, এবং সিজিএস এর সাইট থেকেও ওই সাইটে যুক্ত হওয়া যায়। আমি সাংবাদিক বন্ধুদের কাছ থেকে প্রশ্ন আহ্বান করছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনি একটা হ্যান্ড রেজ করতে পারেন এবং প্রফেসর আলী রিয়াজ উত্তর দেবেন। আমাদের এই গবেষণা কর্ম সম্পর্কে যদি কোনো সাংবাদিক বন্ধুর কোনো প্রশ্ন থাকে।
সাংবাদিকদের প্রশ্নের জন্য অপেক্ষা করার পাশাপাশি আলোচকদের উত্থাপিত কয়েকটি বিষয়ে আমি একটু প্রতিক্রিয়া জানাই। জি প্রফেসর রিয়াজ, আপনি বলবেন যে এর মধ্যে যদি কোনো সাংবাদিক বন্ধুর কোনো প্রশ্ন থাকে আপনি আপনার হাত রেজ করতে পারেন, তখন আমরা আপনাদেরকে কথা বলার সুযোগ দেব। প্রফেসর আলী রিয়াজ। ধন্যবাদ ছিল। প্রথমত আলোচকদের ধন্যবাদ যে তারা এই গবেষণা এবং গবেষণার বাইরেও আসলে এই প্রসঙ্গ বিচার বহির্ভূত হত্যা এবং গুম দুটো পরস্পর সংশ্লিষ্ট প্রপঞ্চ ফেনোমেনা বাংলাদেশে সেটি দিয়ে মনোনিবেশ করেছে এবং আমাদের পক্ষ থেকে দুটো বিষয়ে দুটো প্রতিবেদন তৈরি করার জন্য আমরা 2019 সালের জানুয়ারি থেকে বেছে নিয়েছিলাম। আসিফ ঠিক বলেছেন যে আসলে টাইম ফ্রেমটা এক্সটেন্ড করা যায়, করা প্রয়োজনও আছে। এই ধরনের তথ্য আসলে মানবাধিকার সংগঠনগুলোর কাছে আছে। আমরা আসলে এই সময়টা বেছে নিলাম কেন? তার দুটো কারণে। একটা কারণ হচ্ছে যে আপনি যে পরিস্থিতির মধ্যে আমরা 2018 সালের মধ্যে দিয়ে গেছি, 2014 এবং 2018 নির্বাচন পরবর্তী আমরা জুডিশিয়াল কিলিং সংক্রান্ত প্রতিবেদনও দেখিয়েছি এবং এই প্রতিবেদনেও আসলে পটভূমি উল্লেখ আছে যে আসলে কি পরিস্থিতি তৈরি হচ্ছে। এখন 2019 সালে যখন নতুন সরকার ক্ষমতায় আসে, এটা তাদের তৃতীয় মেয়াদ। ইতিমধ্যে 2 মেয়াদের অভিজ্ঞতা থেকে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছিলাম এবং আন্তর্জাতিকভাবে এই সমস্ত আলোচনার প্রেক্ষাপটে পরিস্থিতি কি বদল হলো, সেই প্রশ্নটা আমাদের মাথার মধ্যে ছিল। আসলে পরিস্থিতি বদল হলো, সংখ্যা কমা আসলে পরিস্থিতি বদলের ইঙ্গিত দেয় না। প্রবণতাটা যদি থাকে, প্যাটার্নটা যদি থাকে, তাহলে বুঝতে হবে যে এটা আসলে পরিবর্তিত হচ্ছে। আপাতত সাময়িক কারণে হয়তো হয়েছে, যেটা নজরুল করেছেন যে এখন হয়তো গেছে, কিন্তু নির্বাচনের সময় আবার এটা স্পাইক করবে। এই যে স্পাইক করবে, প্যাটার্নটা বুঝছে, আমরা প্যাটার্নটা স্টাবলিশ করতে চেয়েছি 3 বছরের সম্বন্ধে যে একটা ক্লিয়ার প্যাটার্ন গুলো কি, একটা হচ্ছে যে ইনসিডেন্সটা আছে, ঘটনাগুলো ঘটে যাচ্ছে। 2 নাম্বার হচ্ছে প্যাটার্নটা কি, প্যাটার্নটা হচ্ছে যে আপনি দেখুন ওই যে ডিস্ট্রিক্ট ওয়াইজ ইস্যুর কথা বলেছেন, অ্যাবসলিউটলি বক্তব্যটা খুব ইম্পর্টেন্ট যে আসলে কেন ঢাকা এবং সেগুলো এক্সপ্লোর করা যাবে। আমরা প্রাইমারি ডাটাটা আপনাদের সামনে দিলাম, এক্সপ্লেনেশনের জায়গাগুলোতে আমরা যাতে পরে যেতে পারি। আরো দুটো সাজেশন আছে, খুব অ্যাবসলিউটলি নেসেসারি সাজেশন, ইনভেস্টিগেট করা, এবং সেগুলো আমরা করতে পারি প্রকল্পের অংশ হিসেবে। একটা কারণ হচ্ছে যে ওই 2018 নির্বাচনের পরে কি সরকার অন্যদিকে যাচ্ছে, প্যাটার্নটা কি চেঞ্জ হচ্ছে? যাচ্ছে না। এবং সেই কারণেই দেখুন এই প্রকল্প যখন আমরা শুরু করি, সেটা হচ্ছে ধরুন গত বছর সেপ্টেম্বর মাসে। এখন অনেকেই বলবেন যে এটা কি এই স্যাংশন ইত্যাদি বা ধরেন ওই 40 জনের তালিকার পরে আমরা শুরু করেছি না, টাইম ফ্রেমটা আমরা প্রজেক্টটা শুরু করি আগে। এই যে আগে প্রজেক্টটা শুরু করেছিলাম, তার কারণ হচ্ছে আমরা দেখাতে চেয়েছি যে তথ্যগুলো থাকা দরকার সবার কাছে, এক্সপ্লেনেশন গুলো যেন আপনারা করতে পারেন, সবার কাছে এই এক্সপ্লেনেশন জায়গাগুলো তৈরি করে দিতে চাই আর কি আমাদের গবেষণার মধ্যে দিয়ে। ফলে ভবিষ্যতে এগুলি জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করব, আশা করি সিজিএস করবে। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে এই প্রশ্নটা তোলা, যেটা ওরাতেই বলেছেন যে নূর খান বলেছেন যে আসলে প্রশ্নটা হচ্ছে ওয়ার আর দে, মানে যদি সরকার বলেন যে নাই, আমার কাছে নাই, আমরা তো দেখছি যে আপনার কাছে আছে, 30%, 32% লোক আপনার কাছেই আছে, তাই না? যেটা আমরা বেলার প্রধান রেজওয়ানা বলছিলেন যে আসলে এরকম জায়গা তাহলে এক্সিস্ট, মানে নুরখানা বলছিল এক্সিস্ট করে, জায়গা কতগুলি এক্সিস্ট করে। এই যে ব্ল্যাক সাইট গুলি তৈরি হয়েছে, তার মানে ব্ল্যাক সাইট বলে কিছু আছে, তাই না? কোথাও না কোথাও আছে। এই জায়গাগুলো আমরা হাইলাইট করতে চাই, যে এগুলো যেন কনসার্ন সিটিজেনরা এগুলি নিয়ে আসে। সর্বশেষে আমার নিজের এই গবেষণা করতে গিয়ে যেটা মনে হয়েছে, সেটা আমার অবজারভেশন, রিপোর্টের অংশ নয়। রিপোর্টটা খুব ডেটা ড্রিভেন, এভিডেন্স বেসড, এর বাইরে আমাদের কোনো অ্যানালিসিস কিন্তু নেই এই রিপোর্টে। পার্সোনালি আমার বা আমার যারা টিম মেম্বার এসব কাজ করেছেন, আই টেক দিস অপরচুনিটি টু থ্যাঙ্ক দেম, কিন্তু আমাদের কোনো এক্সপ্লেনেশন নেই। কিন্তু আমরা মনে করি এভিডেন্সটা যথেষ্ট, এখন আপনারা আলোচনা করেন এটা অ্যানালিসিস। তো পার্সোনালি আমার যে অ্যানালিসিসটা আছে সেটা হচ্ছে যে সকলেই বলেছেন ব্যান্ড-এইড আসলে কোন অবস্থাতে
ক্যান্সারের সমাধান নয়। এটা বলতেন যে স্যাংশন টেনশনের কারণে কিছুটা ইস্যু হয়েছে, 100 দিন ধরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং নেই, এগুলি প্রাইম মানে একেবারে মানে খুবই সামান্য রেসপাইট, এগুলি ফ্যাক্টর না, এগুলি একেবারেই ফ্যাক্টর বলে বিবেচনা করবেন। আমি বারবার বলেছি, ব্যক্তিগতভাবে আমি যখনই বলেছি স্যাংশন জারি হওয়ার পর থেকে, যুক্তরাষ্ট্র কি বললো না বললো কিচ্ছু যায় আসে না। তাতে কয়েকজন লোক যুক্তরাষ্ট্রে আসতে পারবেন কিনা, তাদের সন্তানরা কোথায় যাবে, কি করবে, এগুলি আমার ধরতে, একটা রাষ্ট্রের জন্য এটা ধর্তব্যের বিষয় হতে পারে না। 18 কোটি মানুষের ভাগ্যের প্রশ্নে এই যুক্তরাষ্ট্র কি বলে কিচ্ছু আসে। বাংলাদেশের মানুষের অভিজ্ঞতা কি জুডিশিয়াল কিলিং আছে, এরা দাঁড়িয়ে বলছেন যে আমাদের লোকজনকে আমরা খুঁজে পাচ্ছি না, আমাদেরকে অন্তত পক্ষে লাশটা ফিরিয়ে দিই, এইটুকু বলছে। এই জায়গায় সম্মিলিত প্রয়াসটা দরকার। এই জায়গাটায় হচ্ছে প্রশ্নটা হচ্ছে যে এই জায়গায় সম্মিলিত প্রয়াসটা আছে, এইটাই হচ্ছে প্রশ্ন। ডাটা বলছে যে প্যাটার্ন তৈরি হয়েছে, এক্সিকিউটেড হচ্ছে, এইসব স্টপগ্যাপ মেজার, ব্যান্ডেজ নিয়ে খুশি হওয়ার কোনো কারণ নেই। আমেরিকা কি করলো আনন্দিত হওয়ার, দুঃখিত হওয়ার, বেদনা হত হওয়ার কোনো কারণ নেই। এই রাষ্ট্র আমেরিকার নয়, এই রাষ্ট্র বাংলাদেশের 18 কোটি মানুষের। যে পরিবার তার সন্তানকে হারিয়েছে, যে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, যে মা তার সন্তানকে খুঁজে পাচ্ছেন না, এই রাষ্ট্র, এই সমাজ তার। আসেন তাদের ব্যাপারে, এটা হচ্ছে আমার বক্তব্য, এটা এভিডেন্স বলে যে অবস্থা, অ্যানালিসিস বলে আসুন এই জায়গাটা দাঁড়ানো যায়। ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর আলী রিয়াজ। আমার মনে হয় যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আর কোনো প্রশ্ন নেই। যারা আলোচনায় অংশ নিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। মিস্টার মাহমুদুর খান, অ্যাডভোকেট সৈয়দ রিজওয়ানা হাসান, ডক্টর আসিফ নজরুল, ডক্টর বদিউল আলম মজুমদার, প্রফেসর আলী রিয়াজ, আপনাকে অনেক ধন্যবাদ, এবং সেই সঙ্গে আপনার সহকর্মী যারা এই গবেষণায় কাজ করেছেন, মাতাব, দীপা, সুমাইয়া, আরমান, তাদেরকেও ধন্যবাদ। যেসব সাংবাদিক বন্ধুরা সংবাদের জন্য আমাদের সঙ্গে, জি প্লিজ, আমি একটু কথা বলতে পারি, একটু সংক্ষেপে 1-2 বাক্য। আমি যে কথাটা বলছিলাম যে আমাদের দেশে ওয়ারলর্ড তৈরি হচ্ছে কিনা, যে আমাদের এই যে দুর্নীতি দুর্বৃত্তায়নের ফলে, এবং তারাও এই অপকর্মের সাথে যুক্ত হচ্ছে কিনা, আমার মনে হয় এই জিনিসটার উপর এই দিকে একটু আলোকপাত করা দরকার। এটা কিন্তু আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে। যে দুর্নীতি দুর্বৃত্তায়নের সাথে সম্পৃক্ততা, এর যোগসূত্রতা, এবং ওয়ারলর্ড তৈরি হওয়া, এবং তারাও এই অপকর্মের সাথে তারা ভাড়া করছে কিংবা নিজেদের বাহিনী সৃষ্টি করছে, এটা একটা ভয়াবহ সম্ভাবনা। এইদিকে আমাদের বোধহয় একটু নজর দেওয়া দরকার। বদিউল ভাই, আপনার এই কথাটা মানে আমি লিখে রাখলাম আর কি, খুবই বিপজ্জনক বিষয়ে ইঙ্গিত করেছেন আর কি। দিতে পারি না, এই সম্ভাবনা উড়িয়ে দিতে পারি না। সেটাই বললাম বদিউল ভাই, যে ভয়াবহ দিকে ইঙ্গিত করছেন, মানে এই অবস্থা তো ভয়াবহ জায়গায় নিয়ে যাবে একটা রাষ্ট্রকে, তাই না? মানে প্রাইভেটাইজেশন অফ আপনার প্রাইভেটাইজেশনই শুধু না, privatization of violence and enforced disappearance, use of state resources for personal aggrandizement. Yeah. Protecting personal interest. Yeah. একেবারে to protect personal interest, ভয়াবহ জায়গায় নিয়ে যাবে। এবং ঘটেছে তো। নুরুল হোসেনের কথা ধরেন। জি, আমি কি একটু যুক্ত করতে পারি? জি, ছোট করে প্লিজ। প্রথম হচ্ছে যে দেখেন, বাংলাদেশে ব্যাংক, তারপরে মিডিয়া হাউস দখল পাল্টা দখল আমরা দেখেছি, এবং সেখানে শোনা যায় বাহিনীগুলোকে ব্যবহার করা হয়। এটি খুব স্পষ্ট, এবং ভবিষ্যতে এটি আরো কত মানে বিস্তৃতভাবে ব্যবহৃত হবে আমরা কেউ জানি। আরেকটা জিনিস আলী রিয়াজ ভাইকে অনুরোধ করবো যে এই গবেষণাটা চালিয়ে যাওয়া দরকার, এবং গবেষণার আরো কিছু জিনিস যুক্ত করা দরকার।
যেমন 7 খুনের মামলার যে 164 গুলো আছে, মামলা কাগজগুলো তো এভিডেন্স হিসেবে ব্যবহার করতে পারে। এই মানে জবানবন্দি গুলো আসলে একটু বিশ্লেষণ হওয়া দরকার। সুইডিশ রেডিওতে যে বিষয়টা এসেছিল, যে সাক্ষাৎকারটা প্রচারিত হয়েছিল, সেইখানকার বিষয়গুলো কিন্তু একটু ভেবে দেখা দরকার। তাহলে আমার মনে হয় যে আমরা আরো বেশ কিছু ইঙ্গিত বহ তথ্য পাব। ধন্যবাদ। ধন্যবাদ। প্রফেসর রিয়াজ আর কিছু বলবেন? হ্যাঁ দিলুর, ধন্যবাদ সবাইকে। অনেকে দীর্ঘ সময় ধরে আমাদের এই কথাবার্তা শুনেছেন। গবেষণার যে সমস্ত তথ্য সেগুলো সকলের সাথে আশা করি যারা আমার সাংবাদিকরা উপস্থিত আছেন এগুলো আরো বেশি সকলের কাছে পৌঁছবার ব্যবস্থা করবেন। এ বিষয়ে সমাজে আলোচনা হওয়া দরকার। প্রবণতা মানে যে প্রপঞ্চ তৈরি হয়েছে প্রায় 1 দশকের বেশি সময় ধরে, সেটা মোকাবেলা না করে বাংলাদেশের রাষ্ট্রের অগ্রসর হওয়ার ক্ষেত্রে বড় একটা প্রতিবন্ধকতাই তৈরি হচ্ছে। এটা মোকাবেলা করার জন্য সকলের সহযোগিতা লাগবে, এককভাবে কারো পক্ষে সম্ভব নয়। ধন্যবাদ প্রফেসর আলী রিয়াজ। আমি আবারও ধন্যবাদ জানাই সম্মানিত আলোচকদের এবং প্রফেসর রিয়াজ সহ গবেষণা কর্মে যারা যুক্ত ছিলেন এই গবেষণায়, তাদের সকলকে ধন্যবাদ। যারা ফেসবুক, ইউটিউব, টুইটার আমাদের সঙ্গে এই অনুষ্ঠান ফলো করলেন তাদেরকে ধন্যবাদ। আমার সাংবাদিক বন্ধুরা যারা সংবাদ সংগ্রহের জন্য ছিলেন তাদেরকে ধন্যবাদ, এবং আমার সহকর্মী যারা এই আয়োজনের সঙ্গে নানাভাবে যুক্ত তাদেরকেও ধন্যবাদ। সব কথার মূল কথা একটি, সেটি হচ্ছে যে শুধু গুমের ঘটনাকে বিচ্ছিন্ন করে দেখতে চলবে না। গুম বলি, বিচার হত্যাকাণ্ডে বলি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে যে মামলাগুলো হচ্ছে এবং তাতে করে মানুষের যে ভোগান্তি সেগুলো বলি, সবই আসলে মানুষের অধিকারের সঙ্গে সম্পর্কিত এবং মানুষের অধিকার গণতন্ত্রের সঙ্গে সম্পর্কিত, এবং গণতন্ত্র প্রধান উপযোগ্য বিষয় একটা প্রাথমিক, সেটি হচ্ছে ভোটাধিকার। কাজে এই প্রত্যেকটা বিষয় একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত, এবং এই প্রতিটি বিষয়ই আসলে আমাদের অনেক বেশি সজাগ হতে হবে, অনেক সোচ্চার হতে হবে, এবং সম্মিলিত একটা প্রয়াস দরকার। সবাই সব কাজ করবেন এমনটা নয়। রাজনীতিবিদরা তাদের কাজ করবেন, মানবাধিকার কর্মীরা, নাগরিক সমাজ তাদের কাজ করবেন, আমাদের মতো গবেষণা প্রতিষ্ঠানগুলো তাদের কাজ করবেন, কিন্তু একটা সম্মিলিত এফোর্ট এবং একটা সমন্বিত প্রয়াস থাকবে।